আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। আমাদের প্রথম ক্লাস যেটা ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাসেজ, এই ক্লাসটা হচ্ছে ঘূর্ণিঝড়ের কারণে আমরা সেদিন নিতে পারিনি। নেওয়ার পথে মাঝপথে ইন্টারাপ্ট হয়ে যায়, যার ফলে বাকি অংশ রেকর্ডেড দেওয়ার কথা ছিল। সেই রেকর্ডেড অংশের পূর্ণ ক্লাসটা নিয়ে আজকে আমি এসেছি। আজকে হচ্ছে সিন প্যাসেজের আমরা এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার এবং ইনফরমেশন ট্রান্সফার এবং ফ্লো চার্ট, এই কয়েকটা জিনিস নিয়ে পড়াশোনা করবো। সিন প্যাসেজ থেকে সামারিও আসে, সেটা নিয়ে আলাদাভাবে কথাবার্তা হবে ইনশাল্লাহ। সেটা আমি আলাদা একটা ক্লাস আলাদাভাবে দেখিয়ে দিব। তবে এই ক্লাসে টুকটাক আলোচনা করার চেষ্টা করবো, সামারির কিছু টুকটাক পয়েন্টস নিয়ে আলোচনা করবো, কিন্তু একদম সামারি নিয়ে ইনডেপথ আলাদা ক্লাস আসবে। আর এখন হচ্ছে আমরা ইংলিশ ফার্স্টে মেইনলি সিন প্যাসেজ থেকে যেগুলো এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার আসে সেগুলো দিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। সো আসেন শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার মার্ক ডিস্ট্রিবিউশনটা। প্রথম ক্লাসটা বলতে গেলে আমি আরেকবার রিপিট নিচ্ছি, কারণ প্রথম ক্লাসে যদি ঠিক মতো নেওয়া হয়নি, তাই আমি পূর্ণাঙ্গ ক্লাসটা আরেকবার রিপিটেডলি নিয়ে দিচ্ছি। এটা রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, রেকর্ডে যে আপলোড হবে এই ক্লাসটা আপলোড হবে, ঠিক আছে? আপনারা এটা দেখে নিন। সো রিডিং পার্ট থেকে আমরা হচ্ছে টোটাল 60 মার্কস পাচ্ছি এবং রাইটিং পার্ট থেকে আমরা পাচ্ছি 40 মার্কস। এখন এই মার্কসগুলোর মধ্যে আমাদের সিন প্যাসেজ থেকে আসে এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার, ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট, এদের মধ্যে যে কোনো একটা, এবং আসে সামারি, ঠিক আছে? এখন এমসিকিউ এবং কোয়েশ্চেন অ্যান্সার এই দুইটা আসে একটা প্যাসেজ থেকে, এটা আসে একটা প্যাসেজ থেকে, এবং সামারি আসে আরেকটা প্যাসেজ থেকে। টোটাল প্যাসেজ থাকে 3টা। এখন প্যাসেজের মধ্যে নর্মালি এই দুটো থাকে আমাদের সিন প্যাসেজ, এবং সামারিটা থাকে কিছু ক্ষেত্রে আনসিন, কিছু ক্ষেত্রে সিন, ঠিক আছে? বাকি সব হচ্ছে আমাদের আনসিন। এগুলা জাস্ট আমাদের নর্মালি প্যাসেজ দিয়ে র্যান্ডমলি আমাদের সলভ করতে হয়, কোনো প্যাসেজের ভিত্তিতে আমাদের সলভ করতে হয় না, ঠিক আছে? সো আজকে আমরা হচ্ছে এই এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার এবং ইনফো ট্রান্সফার বা ফ্লো চার্ট নিয়ে কথাবার্তা বলবো, ওকে? কারণ এখানে দেখেন জিনিসটা আমাদের কাছে প্রাইমারিলি খুব সহজ মনে হল যে আচ্ছা প্যাসেজ দেখে তো বসিয়ে দিব, জিনিসটা খুব সহজ হলো। দেখেন মার্ক কিন্তু খুব ক্রুশিয়াল। এমসিকিউতে 5 মার্ক, কোয়েশ্চেন অ্যান্সারে 3-5 15 মার্ক, এবং ইনফো ট্রান্সফার ফ্লো চার্টে 5 মার্ক, 25 মার্কস। ইট ইজ নো জোক। তারপর সামারিতে তো 10 মার্কস, মানে টোটাল বলতে পারেন 35 মার্কস জাস্ট আপনার সিন প্যাসেজ থেকে। অলমোস্ট 30% অফ ইউর হোল এক্সাম কন্টেইনস দ্য সিন প্যাসেজ। সো এটা কোনোভাবে নেগলিজিবল না, ঠিক আছে? সো আসে সিন প্যাসেজ শুরু করা যাক। ফার্স্ট আমরা একটা প্যাসেজ পেলাম, ঠিক আছে? এই প্যাসেজটা যে আমরা পেয়েছি, আমরা কি পেই প্যাসেজটা পড়া শুরু করে দিব? প্যাসেজটা পেয়ে কিন্তু আমরা পড়া শুরু করবো না, কারণ এই প্যাসেজটা ক্ষেত্রে হচ্ছে কি, এই প্যাসেজটা হচ্ছে আমাদের একদম ইংলিশ ফর টুডেতে আমরা যে প্যাসেজগুলো পড়ি সেই প্যাসেজগুলো থেকে ডিরেক্ট তুলে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করব, বাসায় বসে ইংলিশ ফর টুডের পুরা যেগুলা প্যাসেজ আসার মতো আছে প্রত্যেকটাকে আমরা বাসা থেকে অন্তত একবার জাস্ট একবার এমন না, আরো বেশি রিডিং দিতে পারলে ভালো, বাট অন্তত একবার আমাদের রিডিং দিয়ে যেতে হবে। আমাদের অপরিচিত যেসব ওয়ার্ডগুলো আছে, অপরিচিত যেসব ফ্রেজগুলো আছে, সেগুলোকে আমাদের আগের থেকেই বাসা থেকে পরিচিত হয়ে সেগুলো মিনিং জেনে এক্সাম হলে যেতে হবে। কারণ এই যে প্যাসেজটা দেখতেছেন, এই প্যাসেজ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে আমাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে। এই প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কি অর্থে ইউজ হয়েছে, সেগুলো কোন সিনোনিম হতে পারে, সেগুলার অ্যান্টোনিম নর্মালি আসে, সিনোনিম আর মিনিংটাই বেশি আসে এমসিকিউতে, সেগুলো দেয়। আর হচ্ছে এখান থেকে ডিরেক্ট আপনার জাস্ট বইয়ের লাইনটাই একটু গ্যাপ দিয়ে তুলে দিবে, বা ওইটা বইয়ের লাইন থেকে ডিরেক্ট কোশ্চেন করবে। তো সিনোনিম আর মিনিং এর অ্যান্সারটা কোশ্চেনটা এখানে বেশি আসে। আমি যখন এক্সাম দিয়েছিলাম আমার বেলা তো সেম ছিল। সো আমরা আগে প্যাসেজটা রিডিং দেবো না, বাসা থেকে আমরা যেহেতু প্যাসেজটা রিডিং দিয়ে এসেছি, তো আমরা এখানে প্যাসেজ দেখবো না, প্রথমে রিডিং না দিয়ে আমরা আগে এমসিকিউ গুলো দেখবো। এমসিকিউ গুলো দেখার পর সেই অনুযায়ী আমরা প্যাসেজটা দেখবো যে আচ্ছা এখন আমি প্যাসেজে কোন কোন পার্ট দেখতে পারি। আচ্ছা আমি তাহলে এমসিকিউ আগে যাই। প্রথমটা কি, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স? আচ্ছা এই প্যাসেজটা চিটাগাং বোর্ড 2022, বরিশাল বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2017, এবং এখানে লেখা নেই, বাট দিনাজপুর বোর্ড 2019-এও আসছিল, ঠিক আছে? এই এমসিকিউটা আসেনি, বাট এই সেম প্যাসেজ থেকে আসছিল, ঠিক আছে? কোশ্চেনটা দেখেন, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। কনস্টিটিউট মানে কি? কনস্টিটিউশন মানে তো সংবিধান, কিন্তু এখন কনস্টিটিউট মানে তো গঠন করা। সো কনস্টিটিউট কি অর্থ হতে পারে? অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট এ নেশনস কোর ফর ন্যাশনাল গ্রোথ অ্যান্ড ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। আমি এখানে পাচ্ছি কনস্টিটিউটটা। Adolescents constitute a nation's core resource for national renewal and growth. যে একটা নেশনের কোর রিসোর্স হচ্ছে, কোর রিসোর্স অ্যাডোলেসেন্সরা গঠন করে। অ্যাডোলেসেন্সরা বা তরুণ প্রজন্মরা একটা দেশের যে একদম মূল বা ভিতরে যে নির্যাস যেটাকে বলে, যেটার ভিত্তি, মূল ভিত্তির উপর যে দেশটা দাঁড়ানো, সেই দেশের মূল রিসোর্সে যে থাকে সেই রিসোর্সটাকে গঠন করে, যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল রিনিউয়াল এবং গ্রোথের হেল্প করে, মানে ন্যাশনাল রিনিউয়াল গ্রোথের জন্য যে রিসোর্সটা দরকার, সেই রিসোর্সটাকে এই অ্যাডোলেসেন্সরা কনস্টিটিউট করে। ওকে, ন্যাশনাল রিনিউয়াল এন্ড গ্রোথ বলতে আমাদের জাতীয় অগ্রগতি বা জাতীয় ভাবে যে আমাদের যে কি বলা যায়,
একটা নতুন প্রজন্ম আসলে কি হয়, পুরো জাতিটা যেন রিনিউ হয় নতুন করে, পুরো জাতির যে পুরনো প্রজন্ম না, মানে একটা প্রজন্মের প্রবীণতা গিয়ে আবার নতুন করে সেই নেশনটা সতেজ ওঠে, নতুন একটা প্রজন্মে যে নেশনটা পাবে, মানে পুরোপুরি যেন তার পুরো জনসংখ্যাটা বা নেশনটা যাদের উপর ছিল, যাদের দায়িত্ব ছিল, সেই দায়িত্বের হস্তান্তরটা পুরো যেন নতুন করে দেশটা পরিচালনার একটা কারো হাতে গেল, ঠিক আছে। সো এইরকম ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, এই ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড ন্যাশনাল গ্রোথ, এই জিনিসটা বৃদ্ধদের হাত থেকে, এই যে ক্ষমতা বৃদ্ধদের হাত থেকে, এই যে তাদের যে শাসনভারটা, এটা যখন উত্তরাধিকার সূত্রে অ্যাডোলেসেন্সদের উপর আসে, তারাই কিন্তু নেশনের কোর রিসোর্সটা গঠন করে, কনস্টিটিউট করে। সো এটা গঠন অর্থে বসছে, ওকে। সো গঠন অর্থে এখানে কি আছে, গঠন বলতে আমরা বলতে পারি ফর্ম হতে পারে, গঠন বলতে আমরা বলতে পারি মেক হতে পারে, ক্রিয়েট হতে পারে, স্ট্যাবলিশ হতে পারে। সো টেক হবে না, টেক হবে না, অ্যান্সার ফর্ম, ফর্ম হবে, অ্যাড বা মার্ক হবে না। এই গেল প্রথম ফর্ম, যেটা যেটা আমার কোশ্চেন আসছে আমি সেটা সেটা দেখবো। দ্য ফ্রেজ টেক প্লেস ইন দ্য সেকেন্ড স্ট্যান্ড ফর, আচ্ছা সেকেন্ড সেন্টেন্স, এই যে ইন দ্য সেকেন্ড, তো এই দ্বিতীয় টেন্সে যে টেক প্লেস বলা আছে, আপনি টেক প্লেস আপনার দেখা লাগবে না, আমি টেক প্লেস জাস্ট শুনেও বুঝতে পারছেন টেক প্লেস মানে কি, কোনো একটা ঘটনা ঘটা, কোনো একটা ঘটনা যখন মানে একটা স্থানে ঘটে বা একটা স্থানে সংঘটিত হয়, সেটাকে বলা হয় টেক প্লেস, ঠিক আছে। তো সেটাকে আমরা বলতে পারি টেক প্লেস, কোন একটা ঘটনা বা কোন একটা জিনিস, সেটাকে টেক প্লেস মানে সেখানে অবস্থান করতেছে বা সংঘটিত হয়েছে, ঠিক আছে। তো এটা স্ট্যান্ডস ফর হতে পারে গো টু এ প্লেস হবে না, রিকার হবে না, এটা অকার হবে। গো টু এ প্লেসও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে অল অফ এম হয়ে যায়, রিকারটা হয় না, ওকে। দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট, আচ্ছা এখানে অ্যাফ্লুয়েন্টের মিনিংটা আপনার জানা থাকা দরকার। অ্যাফ্লুয়েন্ট এই জিনিসটা মানে এখন যে ভাইয়া পুরো অ্যাগ্রি দিবেন না, তাদের কিন্তু ঠিক গত বছরের কোশ্চেনটা আসলে অ্যাফ্লুয়েন্টের সিনোনিম কি, অ্যাফ্লুয়েন্টের মানে অ্যান্টোনিম জানতে চাইছিল, ঠিক আছে। সো অ্যাফ্লুয়েন্ট ওয়ার্ডটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এই ওয়ার্ডটা কয়েকবার আসছে, খুবই পরিচিত একটা ওয়ার্ড। তো এই ওয়ার্ডটা হচ্ছে, এখন আপনি ধরেন অ্যাফ্লুয়েন্টের মিনিং জানেন না, এখন আপনি কি করবেন, অ্যাফ্লুয়েন্ট ওয়ার্ডটা কোথায় আছে খুঁজলেন, তো আপনি খুঁজে দেখলেন অ্যাফ্লুয়েন্ট ওয়ার্ডটা এখানে আছে। Research finds that adolescents with higher level of education and from more affluent families tend to marry at later age. গবেষণায় দেখা গেছে যে উচ্চ শিক্ষায় যেসব অ্যাডোলেসেন্ট, যেসব তরুণ প্রজন্মরা উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে আসা, তারা দেরিতে বিয়ে করে। গরিব ফ্যামিলির মেয়েরা কিন্তু, গরিব ফ্যামিলির ছেলে মেয়েদের বিয়ে কিন্তু তাড়াতাড়ি হয়। সো অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি মানে কি গরিব ছেলে মেয়ে না, তাদের বিয়ে লেটার এজে হয়, এর মানে তারা গরিব না, তারা ধনী ফ্যামিলি। ধনী ফ্যামিলি এবং উচ্চ শিক্ষিত, যেহেতু উচ্চ শিক্ষিত আছে তাহলে এখানে গরিব হওয়ার সম্ভাবনা তো নেই। উচ্চ শিক্ষা তো নর্মালি গরিবরা সবাই অ্যাফোর্ড করতে পারে না, তাই না? যত কম খরচই হোক তাদের জন্য তো এটা মানে একটা বাড়তি খরচ। তো দ্যাটস ওয়াই দেখা যায় যে পোর ফ্যামিলিজরা এটা বা নিডি ফ্যামিলিজরা এটা অ্যাফোর্ড করতে পারে না, তারা হায়ার লেভেলের এডুকেশনে যায় না। সো হায়ার লেভেলের এডুকেশন আবার টেন টু ম্যারি এট লেটার এজ। সো এটা অ্যাফ্লুয়েন্ট মানে অফকোর্স ধনী বা সচ্ছল বোঝাচ্ছে। সো এখানে ধনী, অ্যাফ্লুয়েন্ট অর্থ হচ্ছে ধনী, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, অ্যাফ্লুয়েন্ট অর্থ হচ্ছে ধনী। সো আপনি যখন বাসা থেকে প্যাসেজটা রিডিং দিয়ে তারপর এক্সাম হলে আসবেন, অ্যাফ্লুয়েন্ট অর্থ কি আপনার চোখে আগে অ্যাফ্লুয়েন্ট ওয়ার্ডটা পড়বে, যে এই ওয়ার্ডটা আসছে, এই ওয়ার্ডটার মিনিং আমি জানি না, ওয়ার্ডটার মিনিং জেনে যেতে হবে। সো এই ওয়ার্ডটার মিনিং তখন আপনি জেনে আসলে ধনী, তারপর আপনি এক্সাম হলে দেখা যায় আপনার প্যাসেজ পড়া আপনি জাস্ট এই কোশ্চেন থেকে ডিরেক্ট অ্যান্সার করতে পারবেন। ডেস্টিটিউট হবে না, পোর হবে না, পোভার্টি তার হবে না, কারণ পোভার্টি মানে দারিদ্র, আর অ্যাফ্লুয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, পোভার্টি হচ্ছে নাউন। সো পার্টস অফ স্পিচ মিলতেছে না। ওয়েল অফ, ওয়েল অফ হবে, ওয়েল অফ মানে হচ্ছে সচ্ছল, ঠিক আছে, ওয়েল অফ মানে হচ্ছে সচ্ছল। সো ওয়েল অফ হচ্ছে এখানে অ্যান্সার। লেখার 12টা বেজে গেছে, সমস্যা নেই। ওয়েল অফ হচ্ছে এখানে সচ্ছল। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কোর ইন দ্য ফার্স্ট সেন্টেন্স? কোর মানে আমি বললাম না একদম কেন্দ্রবস্তু, কেন্দ্রবিন্দু বা একদম মূল বস্তু যেটা, সো সেটাকে কোর বলা হয়, একদম ফার্স্ট সেন্টেন্সে ছিল। সো এখানে অল্টারনেট হবে না, সাবসিডিয়ারি হবে না, মাইনর হওয়ার প্রশ্ন আসছে না, অ্যান্সার হবে সেন্ট্রাল। দ্য ফ্রেজ লিডস টু ইন দ্য প্যাসেজ রিফার্স টু, আচ্ছা লিডস টু মানে কোনো কিছুর দিকে ফলাফল অর্থে, যে এই জিনিসটা ওইটার দিকে ধাবিত করে, এইটা ফলাফল হিসেবে এটা হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে লিডস টু ইউজ হয়। সো এখন লিডস টু অর্থ যদি আপনি রেজাল্টস বসেন, রেজাল্টস পর নর্মালি ইন বসে, রেজাল্টস ইন, লিডস টু হয় যে রেজাল্টস টু হবে বা রেজাল্টস অফ হবে এমন না, এটা হবে রেজাল্টস ইন, ঠিক আছে। রেজাল্ট ইন আর লিড টু সেম অর্থ, এই দুটোর অর্থ হচ্ছে পরিণাম, পরিণামে বা বয়ে আনে আর কি, ঠিক আছে। পরিণামে, পরিণামে আমি এটা ভুল লিখছি, পরিণামে হবে, একটু লেখায় ভুল হয়ে গেছে, পরিমাণে না, এটা হবে পরিণামে, ঠিক আছে। পরিণামে বলতে লিডস ইন, লিডস টু বসে আর রেজাল্টস ইন বসে, পরিণামে। তো এই গেল আমাদের 5টা এমসিকিউ। এখন দেখেন 5টা এমসিকিউর মধ্যে কিন্তু ম্যাক্সিমামে ছিল আমাদের একদম মানে মিনিং বেসড এমসিকিউ। এখানেও দেখেন একটা উপর একটা বাকি সব মিনিং বেসড। এর অর্থ কি, আপনি প্যাসেজটা যখন রিডিং দিয়ে আসবেন,
সেই প্যাসেজ থেকে সিনোনিম, অ্যান্টোনিম, মিনিংস যা যা আছে সেগুলো দেখে আসবেন। অ্যান্টোনিমস বলবো দেখার দরকার নেই, একটা প্যাসেজ যখন পড়বেন যে যে ওয়ার্ড আপনার কাছে অপরিচিত মনে হবে, যে যে ওয়ার্ডের মিনিং আপনি জানেন না মনে হবে, জাস্ট ওই ওয়ার্ডগুলোর মিনিং জানবেন, ওই ওয়ার্ডগুলোর 3টা থেকে 4টা সিনোনিম পড়ে আসবে, 3টা থেকে 4টা জাস্ট সিনোনিম। অ্যান্টোনিম বলবো পড়ো দরকার নেই, কারণ অ্যান্টোনিম সিনোনিম পারলে আপনি অ্যান্টোনিম এমনিও পারবেন, ঠিক আছে। আর এই অ্যান্টোনিমটা আপনি যেটা ইংলিশ ফার্স্ট পেপার থেকে পড়বেন, এই অ্যান্টোনিমটা আপনাকে আগামীতে ইংলিশ সেকেন্ড পেপারের যে সিনোনিম অ্যান্টোনিম আছে সেইখানেও একটা বুস্ট দিবে, সেইখানেও আপনার দেখা যাবে আপনার যে ভোকাবের লাইব্রেরিটা ছিল সেটাকে সমৃদ্ধ করবে, ঠিক আছে। এবং সিনোনিম অ্যান্টোনিমের একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যখন একটা সিনোনিম অ্যান্টোনিম প্যাসেজ থেকে পড়বেন তখন হয় কি ওই সিনোনিম অ্যান্টোনিম মাথায় থাকে, শুধু চার্ট বেস মুখস্থ করলে কিন্তু মাথা থাকে না। কিন্তু এক জিনিস আমি পড়তে গিয়ে দেখলাম যে আমি অর্থটা জানি না, তখন আমি অর্থ জেনে তারপরে এই সেন্টেন্সটা রিডিং পড়লাম, এই যে আমি অর্থটা জেনে সেন্টেন্সটার সাথে যে লিঙ্ক করে মনে রাখতেছি না, এটা বেশি মনে থাকবে। সিনোনিম অ্যান্টোনিম আমি মনে করি এইভাবে সেন্টেন্স দিয়ে দিয়ে মুখস্থ করা উচিত, ঠিক আছে। আপনার এই ট্রিক্সটা ফলো করতে পারেন, এটা জানিয়ে দিলাম। অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এটা আমরা দেখছি। অ্যাডোলেসেন্স এটা বলতে গেলে এক ধরনের কি বলা যায়, অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড। আচ্ছা এখানে পিরিয়ড হবে, ইজ এ ড্যাশ পিরিয়ড, কারণ ইজ এ ড্যাশ তো হয় না, ইজ এ ড্যাশ পিরিয়ড। কারণ দেখেন এখানে অপশনে কনস্ট্যান্ট, ট্র্যাডিশনাল, রিজিড, ফিক্সড, এখানে সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। ওটা তো হচ্ছে পার্টিসিপল, তো পার্টিসিপল ভার্বল অফ ইয়া হিসেবে বসে, অ্যাডজেক্টিভ হিসেবে বসে, তো এরপর অ্যাডজেক্টিভ বসলে অফ কোর্স একটা নাউন থাকবে। তো অ্যাডোলেসেন্স ইজ আ ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এখন এটা কনস্ট্যান্ট পিরিয়ড, ট্র্যাডিশনাল পিরিয়ড, রিজিড না ফিক্সড পিরিয়ড? সো এইটা রিজিড ফিক্সড হবে না, ট্রেডিশনাল বলা যায়, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে কনস্ট্যান্ট পিরিয়ড, ঠিক আছে। যে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত যে টানা কনস্ট্যান্টলি যে পিরিয়ডটা চলে সে পুরোটা হচ্ছে অ্যাডোলেসেন্স। ট্রেডিশনাল পিরিয়ড বা প্রথাগত পিরিয়ড বলা যায় না, রিজিড বা স্মুথের ক্ষেত্রে এই জিনিসটা আসে না, ফিক্সড জিনিসটা এই ক্ষেত্রে খাটে না, ফিক্সড ওয়ার্ডটা এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট না, এটা হয়তো মিনিং এর সাথে যেতে পারে বাট ফিক্সড ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট না, সো ওইটা ইউজ করা উচিত হবে না। সিনোনিম অফ লিগাল, সিনোনিম অফ লিগাল, এই যে আবার দেখেন সিনোনিম এসে পড়ছে, সিনোনিম অফ লিগাল, লিগাল মানে কি আইনগত। আর আইনগত এই লিগালের আরেকটা খুব বিখ্যাত সিনোনিম হচ্ছে লফুল, খুবই বিখ্যাত একটা সিনোনিম লফুল। এই দেখেন অপশনে ডিরেক্ট লফুলই দেওয়া, অপশন কিন্তু ওই পার আমি লিখছি এখানে, তবু দেখেন আমি মানে খেয়াল করার আগে দেখতেছি যে এখানে লফুল আছে, ইলিসিট, ব্যাড, প্রহিবিটেড একটা হবে না। মানে লিগালের যদি সিনোনিমকে জিজ্ঞেস করে সবার আগে মাথায় যে ওয়ার্ডটা সেটা হচ্ছে লফুল। ওকে, সো এরকম কিছু কিছু বিখ্যাত ওয়ার্ড থাকে, ওগুলো ওয়ার্ড মনে রাখবেন। দ্য ওয়ার্ড ইকোনমিক ক্যান বি রিপ্লেসড বাই, আচ্ছা ইকোনমিক এই ওয়ার্ডটা অর্থনৈতিক, অর্থনৈতিক এই অর্থনৈতিক ওয়ার্ডটা কি দিয়ে রিপ্লেস হতে পারে? মনিটারি, মনিটারি মানে তো হচ্ছে মুদ্রা সংক্রান্ত রিলেটেড, সো মানি হইলে মনিটারি হইতো বা কারেন্সি হলে মনিটারি হইতো, বাট যেহেতু ইকোনমিক তাই মনিটারি হবে না। ইকোনমিটা হচ্ছে অর্থনীতির সাথে রিলেটেড, আর মনিটারিটা হচ্ছে মুদ্রা বা কারেন্সির সাথে রিলেটেড। শুনে অর্থনৈতিক মনে হলেও ইকোনমিককে আপনি মনিটারির জায়গায়, আপনি ইকোনমিকের জায়গায় মনিটারি রিপ্লেস করতে পারবেন না। ইকোনমিক ডেভেলপমেন্ট আর মনিটারি ডেভেলপমেন্ট সেম না। ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে অর্থনৈতিক উন্নতি, একটা দেশের বা একটা কিছু যে অর্থনীতি আছে সেই অর্থনীতিটা যখন উন্নত হবে, এটা শুধু আর্থিক অবস্থা বা মুদ্রার মান না, সার্বিক বিষয়, যে কোনো কিছুর দাম বা কোনো কিছুর মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তারপর সেটা মানুষের কিনতে পারার ক্ষমতা, মানুষের সচ্ছলতার মান, সব কিছুর উপর নির্ভর করে অর্থনীতি গিয়া। তারপর ব্যবসা বাণিজ্য করে মানুষ যে মানে একটা দেশের ভিতরে যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে, প্রোডাক্টগুলো যে মানে হ্যান্ড ওভার হচ্ছে, সেইটার গ্রোথটা, সেটার ফ্রিকোয়েন্সিটা কতটা বাড়ছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কিন্তু মনিটারিটা হচ্ছে জাস্ট টাকার মান, জাস্ট মুদ্রার মানের উপর, মানি থেকে মনিটারি আসছে, মানির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মনিটারি, ঠিক আছে। মানির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মনিটারি। সো মনিটারিটা জাস্ট ওই মানির ক্ষেত্রে বোঝায়, মনিটারিটা ইকোনমিকের এখানে বসতে পারে না, ঠিক আছে। সো মনিটারি হবে না। ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী, কিছু ক্ষেত্রে কিপটা অর্থ ইউজ হয়, সো ইকোনমিক্যালও হবে না। চিপ মানে তো হচ্ছে সস্তা, চিপ হবে না, উত্তর হবে ফাইন্যান্সড, উত্তর হবে ফাইন্যান্সড, ঠিক আছে। ইকোনমিকের জায়গায় আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক গ্রোথের জায়গায় আমরা বলতে পারি ফাইন্যান্সড গ্রোথ বা ফাইন্যান্স ডেভেলপ। ওকে, কারণ এই দুটো বলতে গেলে একটা সিনোনিমাস। The word widespread মানে বিস্তৃত, মেনশনড ইন দ্য প্যাসেজ, মেনশন মিন্স মানে কি আপনি জানেন, ওয়াইডস্প্রেড মানে বিস্তৃত বা অনেক সুবিশাল, অনেক জায়গা জুড়ে। তো এটার অর্থ অফকোর্স এখানে ওয়াইড রেঞ্জিং হবে, লিমিটেড, ন্যারো, মাইনর কোনোটাই হবে না। আর দ্য ওয়ার্ড মার্জিনালাইজেশন, লাস্ট যে আমাদের কোশ্চেনটা সেটা হচ্ছে দ্য ওয়ার্ড মার্জিনালাইজেশন রিফার্স টু, আচ্ছা মার্জিনালাইজেশন রিফার্স টু, মার্জিনালাইজেশন মানে কি, মার্জিন মানে একটা সীমারেখা, তো মার্জিনালাইজেশন মানে হচ্ছে একটা সীমারেখার মধ্যে বন্দি রাখা, সীমারেখার মধ্যে বন্দি রাখা। তো এই জিনিসটা মানে হোল্ডিং ইন লিমিটস, হোল্ডিং ইন লিমিটস এখানে কি আছে, হোল্ডিং এ লট অফ পাওয়ার, আন্ডার এস্টিমেশন, বোল্ডনেস, হ্যাভিং সিম্প্যাথি, চারটার একটা মানে আমরা যেটা ভাবছি সেটার সাথে চারটার একটাও মিলতেছে না। সো এই ওয়ার্ড মার্জিনালাইজেশন এটা কি রিফার করে আসেন একটু দেখে আসি, ঠিক আছে। মার্জিনালাইজেশনটা কোথায় আছে? আচ্ছা
ইনইকুয়ালিটি ব্যাপারটা যদি আপনি দেখেন, এখান থেকে দেখেন, the situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. This inequality leads to widespread practice of child marriage, marginalization, and or exclusion from health, education, and economic opportunities, and vulnerability to violence and sexual abuse. আচ্ছা, এখানে ব্যাপারটা কি, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে আমাদের কিশোরী মেয়েদের বা তরুণী মেয়েদের যে সিচুয়েশন, সেটা হচ্ছে মানে সমানভাবে সবসময় দেখা হয় না। এটা হচ্ছে মানে ফ্যামিলি এবং সোসাইটি ভেদে একই জায়গা, একই দেখা যায় সমবয়সী মেয়ে দুই ফ্যামিলিতেই আছে, দুই সমাজেই আছে, কিন্তু একজনের ফ্যামিলি খুব ধনী, একজনের ফ্যামিলি গরিব। দুইটা ফ্যামিলির প্রতি কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, তাদের প্রতি মানে পুরা এক্সপেকটেশন বা সবকিছু, তাদের জাজমেন্টটাই পাল্টে যায়। সো সিচুয়েশন দুই ফ্যামিলির দুই মেয়ের ক্ষেত্রে সমান না, যদিও দুইজন সেম বয়সী, সেম অবস্থায় আছে, কিন্তু ওই ফ্যামিলি এবং সোসাইটির ডিপেন্ডে দেখা যায় যে তাদের এই জিনিসগুলো ভ্যারি করে, সিচুয়েশনটা ভ্যারি করে, এর জন্য একটা ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন তৈরি হয়। তো এই যে ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটিটা, এই বৈষম্যটা কোন দিকে নিয়ে যায়? বৈষম্যটা বেশিরভাগ সময় নিয়ে যায় বাল্য বিবাহের দিকে। বাল্য বিবাহ খুবই ওয়াইড একটা প্র্যাকটিস, মানে এই জিনিসটা খুব অহরহ হয় এরকম, এই ইনইকুয়ালিটি এইদিকে নিয়ে যায়। আর মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম হেলথ অর এডুকেশন। আচ্ছা, এখানে অর দিয়ে কি বোঝানো হয়েছে? অরটা কি অর্থে? এই যে মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন, এই দুইটা সেম, মানে কাছাকাছি সিমিলার মিনিং। মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন এন্ড ইকোনমিক অপরচুনিটিস, মানে এই যে বিভিন্ন যে তার অধিকারগুলো বা তার যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, সেগুলো থেকে তাকে যে বঞ্চিত করা হইতেছে, একটা সীমারেখার মধ্যে, একটা গণ্ডির মধ্যে তাকে যে বন্দি করে ফেলা হইতেছে, একটা স্পেসিফিক জায়গার বাইরে সে যে যেতে পারতেছে না, তার যে একটা মানে সীমারেখার বাইরে সে যে অতিক্রম করতে পারতেছে না, সীমাবদ্ধ করে ফেলেছে তার বিচরণ ক্ষেত্র, এটাকে বলা হয়েছে মার্জিনালাইজেশন। সো এই জিনিসটাকে সীমাবদ্ধ করা হয়েছে, এটা কিন্তু মানে এমন না যে জিনিসটা তাকে তার জন্য বেটার হয়েছে, এই জিনিসটা তার জন্য কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। দ্যাটস ওয়াই এই নেগেটিভ ইম্প্যাক্ট যেহেতু ফেলছে, সো এইখানে আমাদের অপশনের মধ্যে নেগেটিভ মিনিং জাতীয় একটা কিছু, যে হোল্ডিং আ লট অফ পাওয়ার হবে না, বোল্ডনেস ইন ডিসিশন মেকিং এটাও হবে না, হ্যাভিং সিম্পাথি ফর আদার্স এদিকে খাটে না, এটা হচ্ছে আন্ডার এস্টিমেশন হবে। কারণ এখানে হচ্ছে যে তাদেরকে নিগৃহীত নিপীড়িত করা হচ্ছে, যে তারা যে এক জায়গায় বা তাদেরকে যে করে ফেলা হচ্ছে, কি বলা যায়, কনফাইন্ড করে ফেলা হচ্ছে, একটা সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে, এটা বলতে গেলে মানে কাইন্ড অফ আন্ডার এস্টিমেট করে এটা করা হচ্ছে, ঠিক আছে? সো এই মার্জিনালাইজেশনটা এখানে আন্ডার এস্টিমেশনকে রেফার করা, বাকি একটার সাথেও তার রেলেভেন্স নাই। যদি আরো কোনো বেটার অপশন থাকতো অবশ্যই আন্ডার এস্টিমেশন হইতো না, কিন্তু বাকি অপশনগুলোর বিচারে আন্ডার এস্টিমেশন ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? সো এই প্যাসেজের জন্য, এমসিকিউর জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা প্যাসেজটা অবশ্যই বাসা থেকে পড়ে আসবেন, সেখান থেকে আনকমন ওয়ার্ডগুলো, সিনোনিম আর মিনিং জেনে আসবেন, অবশ্যই এগুলো জেনে রাখবেন। এবং যদি কোনোটার মিনিং দেখেন যে না, মিনিং আপনি যেটা জানেন সেই মিনিং এর একটা অপশনে নাই, সেই মিনিং এর একটা অপশনে নাই, আপনি প্যাসেজটা পড়বেন, প্যাসেজে দেখবেন সেই ওয়ার্ডটা কি অর্থে ইউজ হয়েছে, তখন দেখা যায় প্যাসেজ অনুযায়ী আপনি সেই ওয়ার্ডটার একটা স্পেসিফিক একটা ইউনিক অর্থ পাবেন, সেই অর্থটা ফোকাসে করে আপনি তখন এমসিকিউ অ্যান্সার করবেন। এবং যদি এভাবে করেন ইনশাআল্লাহ এমসিকিউ দিয়ে ইজিলি ফুল মার্ক তুলতে পারবেন, ফুল মার্কে তুলতে পারবেন, ইজিলি তুলতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এবার একটু কোশ্চেন অ্যান্সারে যাই, ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার, আচ্ছা এই জিনিসটা নিয়ে না আমাদের একটু কনফিউশন থাকে যে কোশ্চেন অ্যান্সার আমি কিভাবে লিখবো, কোশ্চেন অ্যান্সার আমি ভালো কিভাবে করতে পারি। কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে যেটা হয়, আমাদের অনেকেই যে মার্ক যে কারণে কম পায় সেটা হচ্ছে বইয়ের লাইন হুবহু তুলে দেয়। সো এইখানে খেয়াল রাখার কিছু বিষয় হচ্ছে, প্রথমত হচ্ছে কিউএন এর ব্যাপারে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, কিউএন এর ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হুবহু লাইন তুলে দেওয়া যাবে না, ঠিক আছে? হুবহু লাইন তুলে দেওয়া যাবে না। হুবহু লাইন তুলে দিলে আপনি তুলে দিতে পারেন, কিন্তু হুবহু লাইন তুলে দিলে যেটা হবে যে স্যাররা দেখবে যে আপনি একদম হুবহু লাইন তুলে দিয়েছেন, তখন আপনার যে মানে আলাদাভাবে যে একটু ক্রিয়েটিভলি আপনাকে মার্কিং করার সুযোগ, সেটা আপনাকে করবে না। আর এইখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে, এমন না যে আপনাকে 3-এর মধ্যে 2 দিবে বা 3-এর মধ্যে 1.5 দিবে, আমরা পার কোশ্চেন হিসাব করি, বাট এইখানে একটা জিনিস যেটা হয় যে 5টা কোশ্চেন, ঠিক আছে, 5টা কোশ্চেন একসাথে মার্কিং হয়, 5টা কোশ্চেন একসাথে মার্কিং হয়, মানে আপনার 5টা কোশ্চেনের অ্যান্সারই সে পড়বে, 5টা কোশ্চেনই সে স্যার পড়বেন, এবং স্যার যখন পড়বেন এই 5টা কোশ্চেন পড়ে তিনি ওভারঅল আপনার একটা মানে মার্ক দিবেন, ঠিক আছে? যে আপনার 4টা কোশ্চেন পড়লে, 5টা কোশ্চেন পড়লে, 5টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন খুব ভালো ছিল, বাকি 2টা ছিল মোটামুটি, একটা আপনি লিখছেন কোনো রকম। তো স্যারের কাছে মনে হলো সে 15-এর মধ্যে, তাকে চিন্তা করবেন না যে আপনি এই 3টা এটা ভালো লিখছেন, এটা 3-3, এটা 3-3, ওগুলো 3-2, এরকম হবে না। 5টা কোশ্চেন পড়ে স্যারের যে ওভারঅল ইমপ্রেশন দাঁড়াবে, স্যার সে অনুযায়ী আপনাকে মার্ক দেবে। এই কারণে দেখা যায় কোশ্চেন অ্যান্সার আমরা হিসাব করে আসি 10-15 পাবো বা 12-13 পাবো, 10-12, 12-13 এরকম আমরা হিসাব করে আসি, কিন্তু অ্যাকচুয়ালি পাই হচ্ছে 7-8-9,
এই জিনিসটা এই কারণে হয়, কারণ ইন্ডিভিজুয়াল মার্কিং হয় না, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল মার্কিং হয় না, একসাথে হবে, ইন্ডিভিজুয়ালি হবে না। সো প্রতিটা কোশ্চেনই যেন ভালো হয়, স্যারের যেন একটা মানে গুড ইমপ্রেশন জন্মে, সেটা খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হতে হবে বি ক্রিয়েটিভ, যে একদম বইয়ের লাইনটাই না তুলে দিয়ে বইয়ের লাইনটাকে জাস্ট একটু নিজের মতো ঘুরে বেঁচে একটু মেকআপ দিয়ে তুলে দেওয়া, ঠিক আছে। সেই জিনিসটা আমি একটু দেখাই, যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, হাউ ক্যান ইউ ডিফাইন দ্য টার্ম অ্যাডোলেসেন্স। এই যে অ্যাডোলেসেন্সের টার্মটা আছে, এই কোশ্চেনগুলো হচ্ছে, এগুলো কিন্তু নিজে বানানো কোশ্চেন। আমি এই প্যাসেজটা আনছি কারণ এই প্যাসেজটা অলরেডি কয়েকটা বোর্ডে আসছে, এবং এই প্যাসেজ বিভিন্ন বোর্ডে এই প্যাসেজ থেকে বিভিন্ন রকম কোশ্চেন আসছে। যেমন এই কোশ্চেনটা খুব সময় দিনাজপুর বোর্ডে আসছিল, তারপর এই কোশ্চেনটা যে অ্যাডোলেসেন্সের ইম্পর্টেন্ট, এটা বরিশাল বোর্ডে আসছিল, আর লাস্টের কোশ্চেনটা দিনাজপুর বোর্ডে 19-এ আসছিল, ঠিক আছে। সো এরকম এই একই প্যাসেজ থেকে একেবারে এক কোশ্চেন আসছে। কোশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করা যায় সেটা দেখেন। হাউ ক্যান ইউ ডিফাইন দ্য টার্ম অ্যাডোলেসেন্স। এখন অ্যাডোলেসেন্স নিয়ে কিন্তু বইয়ে বলা ছিল যে এটা হচ্ছে অ্যাডোলেসেন্স ইজ এ ট্রানজিশন পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, যেখানে হচ্ছে আমাদের বিহেভিয়ার আর লাইফস্টাইলের চেঞ্জগুলো, ওয়ার বিহেভিয়ার আর লাইফস্টাইল চেঞ্জেস টেক প্লেস। এই চেঞ্জটা সরাসরি, এই সেন্টেন্সটা সরাসরি ছিল। সো এখন এই সেন্টেন্স আপনি সরাসরি তুলে দিতে পারেন, কিন্তু আপনার কত দিবে, যদি 3-এ দেওয়া হয় 3-এ দিবে 1 বা 1.5, আর যদি আপনার ওভারঅল মার্কিং করে 15 দিবে 7-8। কিন্তু এই জিনিসটাকে আপনি যদি একটু নিজের মতো ক্রিয়েটিভ করে লেখেন, যে অ্যাডোলেসেন্স ইজ এ ট্রানজিশন পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এটা আমি পুরো ওভাবে লিখছি, when the behavior and lifestyles go through a big change, it impacts on both body and mind by making these mature and developed. যে অ্যাডোলেসেন্সটা হচ্ছে বা বয়সন্ধিকাল হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড, যেটা শৈশব থেকে মানুষকে যৌবনের দিকে বা প্রাপ্তবয়স্কের দিকে নিয়ে যায়, এবং এই সময়টা হচ্ছে আমাদের বিহেভিয়ার এন্ড লাইফস্টাইলগুলো একটা বড় চেঞ্জের মতো দিয়ে যায়, যে চেঞ্জটা আমাদের বডি এবং মাইন্ড দুইটাকেই ম্যাচিউর এবং ডেভেলপ করতে প্রভাব বিস্তার করে। আপনি যখন এইভাবে অ্যাডোলেসেন্স টার্মটাকে ডিফাইন করবেন, স্যার কিন্তু অলরেডি একটা মানে যিনি খাতা দেখবেন তার কিন্তু অলরেডি একটা ইমপ্রেশন দাঁড়া যাবে যে না সে পারে কিছু, সে একদম পারে না তা না, ঠিক আছে। এই জিনিসটা মানে আপনার একটা পজিটিভ ইম্প্যাক্ট শুরুতেই তৈরি করে দিবে। আজ আপনি নিজের মতো করে বইয়ের চেষ্টা করে নিজের মতো করে গুছাই লিখছেন, এবং ট্রাই করবেন অ্যান্সারিং ইন 2 সেন্টেন্স। প্রথমে একটা সেন্টেন্স দিয়ে তারপর সেই সেন্টেন্সের রিলেভেন্টলি আরেকটা কথা বলবেন, এইভাবে কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবেন, 2টা সেন্টেন্স দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবেন, ঠিক আছে। why the adolescence considered to be important। এখন considered to be important এই লাইনটা শুরুতে বলছিল, একদম শুরুতে, যে adolescents constitute a nation's core for national renewal and growth। তো আপনি এই জিনিসটাকে লিখলেন যে the adolescents are considered important because they constitute a nation's core for national renewal and growth, ঠিক আছে, আপনি লিখলেন। এখন লেখার পর আপনি এখানেও থেমে যেতে পারতেন, বাট আপনি আরো এক্সট্রা লাইন একটা অ্যাড করে দিলেন যেন আপনার মার্কটা না কাটে বা আপনার অ্যান্সারটা আরো বেশি এনরিচড হয়, সেখানে আপনি আরেকটা লাইন অ্যাড করে দিলেন যে moreover there is a huge number of adolescents in Bangladesh which is not negligible at all, এর মানে কি, এই যে অ্যাডোলেসেন্সরা যে ইম্পর্টেন্ট কনসিডার করা হয়, কারণ কি, তারা দেশের কোর বা একদম সেন্ট্রাল, দেশের একদম কেন্দ্রবিন্দুতে যে জিনিসগুলো আছে আমাদের, যেগুলো হচ্ছে আমাদের একদম রিসোর্স, যে কোর রিসোর্সগুলো আছে, একদম কেন্দ্রবিন্দুর যে নির্যাসগুলো, উপাদানগুলো, যেগুলো আমাদের দেশের অগ্রগতি, আমাদের দেশের নতুনত্ব, আমাদের দেশের অভিনবতা, আমাদের দেশের গ্রোথকে, উন্নতিকে মানে কি বলা যায়, আরো বেশি ত্বরান্বিত করে, আরো বেশি দ্রুত করে, ঠিক আছে, আরো বেশি ফাস্ট করে, সেই জিনিসগুলোকে অ্যাডোলেসেন্টসরা কনস্টিটিউট করে, অ্যাডোলেসেন্টসরা গঠন করে। এবং শুধু তারা সংখ্যায় কম না, তারা সংখ্যায় এতটাই বেশি যে তাদেরকে কোনোভাবেই নগণ্য বা নেগলিজিবল বলা যায় না, উইচ ইজ নট নেগলিজিবল অ্যাট অল। দ্যাট ইজ এ হিউজ নাম্বার অফ অ্যাডোলেসেন্স ইন বাংলাদেশ। মানে আপনি একে তো বলতেছেন অ্যাডোলেসেন্সের গুরুত্ব, তার উপর বলতেছেন যে এই গুরুত্বপূর্ণ মানুষরা কিন্তু সংখ্যায় অনেক বেশি। সো আপনি কনসিডার টু বি ইম্পর্টেন্টের একটা পূর্ণাঙ্গ অ্যান্সার আপনি ডেলিভার করতেছেন, জাস্ট বই লাইনটা তুলে দিলে হচ্ছে না। বই লাইনটা তুলতে আপনি 3 মার্ক পাবেন, কিন্তু এই যে একটা ভালো মার্ক ক্যারি করা 10-এর উপর, 15-তে আপনি 10-এর জায়গায় 10, 11, 12, 13 মার্ক যে পাবেন, সেটার জন্য একটু দেখা যায় আপনাকে একটু এক্সট্রা লিখতে হবে। ওকে, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ? এটা স্ট্রেট ফরওয়ার্ড, বইতেই খুব বড় করে লেখা আছে, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ। এটা আমরা দেখলাম যে অ্যাডোলেসেন্স বাংলাদেশ এটা হচ্ছে একটা ইনইকুয়ালিটির মধ্যে দিয়ে যায়। সিচুয়েশন বাংলাদেশ এটা তারা হচ্ছে ইনইকুয়ালিটি, এবং আমরা যেটা পড়ছিলাম ইনইকুয়ালিটি এবং সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, ঠিক আছে, সে যেটা কারণে তারা দেখা যায় যে চাইল্ড ম্যারেজ, মার্জিনালাইজেশন, এগুলোর মধ্যে তারা পড়ে। সো এই জিনিসটাকে আপনি বইয়ের লাইনটাকে হুবহু লিখবেন, এখানে এক্সট্রা কিছু অ্যাড করার দরকার নেই, বইয়ের লাইনটা যথেষ্ট বড়, একটু জাস্ট মডিফাই করে দিবেন যে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ ইজ ডিসক্রিমিনেটেড উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। তাদের সিচুয়েশনটা হচ্ছে একদম ডিসক্রিমিনেট, তারা বৈষম্যের শিকার, তাদের সিচুয়েশনটা বৈষম্যমূলক, ডিসক্রিমিনেটেড বা ডিসক্রিমিনেটিং উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, উইচ
লিডস টু দ্য ওয়াইড স্প্রেড প্র্যাকটিস, হুবহু না তুলে দিয়ে আপনি লিখলেন ব্যাড প্র্যাকটিস অফ, লিখলেন দ্য ব্যাড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, মার্জিনালাইজেশন অ্যান্ড ভালনারেবিলিটি ইস্যুস, ব্লা ব্লা ব্লা, যা যা আছে ওগুলো লিখলেন। এই গেল। হোয়াট ডাজ জেন্ডার ইনইকুয়ালিটি বা ফিমেল ইনইকুয়ালিটি লিডস টু, এই জিনিসটা সরাসরি বইয়ে আছে, এই জিনিসটা সরাসরি বইয়ে আছে। দিস ইনইকুয়ালিটি লিডস টু দিয়ে কতগুলা মানে আপনার দেওয়া আছে কি কিতে পরিণাম হয়। সো আপনি সেগুলো সব, এইটা আপনার দেখা যায় এইখানে ক্রিয়েটিভিটি কিছু নেই, এখানে আপনাকে বলে দিচ্ছে 2-1 কোশ্চেন আপনি বই থেকে হুবহুই তুলে দিলেন। আপনি সবগুলো ক্রিয়েটিভ লিখতে পারলে ভালো, বাট যদি মনে হয় সবগুলো পারতেছেন না, 3টা অ্যাটলিস্ট ক্রিয়েটিভ দেবেন, বাকি 2টা নর্মালি বই থেকে তুলতে চান। জেন্ডার ইকুয়ালিটি লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ এ, আপনি তো পুরো একদম লাস্ট পর্যন্ত সেক্সুয়াল অ্যাবিউজ পর্যন্ত তুলে দিলেন। ঠিক আছে, গেল। এরপর ওয়াই ইজ অ্যাডোলেসেন্স অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। আচ্ছা, ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটা কারণে আপনি বলতে পারেন যে আচ্ছা অ্যাডোলেসেন্স তো হচ্ছে আমাদের চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড এর ট্রানজিশন পিরিয়ড, এই সময় বিহেভিয়ার এবং লাইফস্টাইলের পরিবর্তনগুলো টেক প্লেস করে, তাই এই জন্য ইম্পর্টেন্ট। সো আপনি এটা তুলে দিতে পারেন, কিন্তু এই লাইন তুলে দিলে ওই যে সবাই যেটা তুলে দেবে সেটা আপনিও তুলে দেন, সবাই যেরকম গড়পড়তা মার্ক পাবে আপনার ওরকম গড়পড়তা মার্ক দিয়ে যাবে, কিন্তু সবার থেকে মার্ক বেশি পেতে হলে এই লাইনটাকে আপনার নিজের মতো করে লিখতে হবে। অ্যাডোলেসেন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। অ্যাডোলেসেন্স কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট পিরিয়ড, এবং বলা হয়েছে একটা ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ কারণ অ্যাজ ইট বিল্ডস দ্য লাইফস্টাইল অ্যান্ড বিহেভিয়ার অফ এ চাইল্ড ইন আ ওয়ে which makes them adult. It is a period in which a child becomes an adult. ঠিক আছে, বা it is a period in which a child becomes an adult, মানে এখানে আপনি আরেকটু সুন্দরভাবে লিখতে পারেন, জাস্ট আমি নর্মাল লিখে আনছি, এটাকে আরেকটু সুন্দরভাবে লেখা যায় যে as it builds the lifestyle and behavior of a child in a way which makes them adult. ঠিক আছে, এটা ট্রানজিশনিং পিরিয়ডে আপনি জাস্ট একটু ঘুরায় লিখলেন যে এটা হচ্ছে আমাদের মানে একটা শিশুকে যে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য তার যে লাইফস্টাইল বা তার বিহেভিয়ার যে চেঞ্জগুলো দরকার, এই চেঞ্জের মাধ্যমে তার পার্সোনালিটিকে, তার লাইফস্টাইলকে, তার বিহেভিয়ারকে গড়ে তুলে বিল্ড করে হচ্ছে এই অ্যাডোলেসেন্স সময়টা, এমন একটা উপায় বিল্ড করে, তো এই সময়টাতে সবকিছু বিল্ড হয়। সো আপনি এইভাবে লিখলেন, আমি লাস্ট লাইনটা নর্মাল লিখছি, আপনি চাইলে একটু সুন্দর করে লিখে দিতে পারেন, একটু সুন্দর কিছু কথাবার্তা অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এইভাবে আপনার কি নিজের মধ্যে একটু ক্রিয়েটিভ রাইটিং এর চেষ্টা করেন, খুব বেশি না, যেটা অ্যান্সার চেয়েছে সেটার অ্যান্সার এক বাক্য দিয়ে ওই অ্যান্সার রিলেভেন্ট আরেকটা সেন্টেন্স, অ্যান্সারটা দিয়ে সেটার সাথে রিলেভেন্ট আরেকটা সেন্টেন্স লিখে দিলেন, 2টা সেন্টেন্স আপনি সুন্দর করে লিখে দিলে মোটামুটি আপনার 3-এর মধ্যে একটা ডিসেন্ট মার্ক আপনি দিয়ে দেবে, 15-এর মধ্যে 10-11 এসে পড়বে। আর যদি আপনি আরেকটু বড় করে লিখতে পারেন কোনো সমস্যা, যদি আপনি 2 জায়গায় 3 সেন্টেন্স করে একটু আধা পেজ ভালো করে টাইমে 2টা কোশ্চেন লিখতে যা জায়গা লাগে পুরোটা জায়গা নিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে বেশি বড় করে না। হাউ ডু ওয়েলথ অ্যান্ড এডুকেশন ইনফ্লুয়েন্স এ গার্লস ম্যারেজ। আমরা যে অ্যাফ্লুয়েন্টের অর্থে দেখলাম না যে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ টেন্ডস টু ম্যারি অ্যাট লেটার এজ, এটা কারণটা কি? তো আপনি এটা কারণটা কিন্তু আপনাকে ইনটুইটিভলি চিন্তা করে আপনাকে বলতে পারে, এটার আনসার কিন্তু বইয়ে নাই, এটার আনসার কিন্তু প্যাসেজে নাই, যে আচ্ছা দে টেন্ডস টু ম্যারি অ্যাট এ লেটার এজ, বাট ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন বলা নেই, সেই রিজনটা আপনি এখানে বলবেন। ওয়েলথ অ্যান্ড এডুকেশন ইনফ্লুয়েন্স টু বি সেলফ ডিপেন্ডেন্ট অ্যান্ড টু ডু জব ফর সাপোর্টিং দেয়ার ফ্যামিলি। ওয়েলথ অ্যান্ড এডুকেশন কি ইনফ্লুয়েন্স করে? একটা মেয়ে যে পড়াশোনা করে মানে পড়াশোনা করতেছে, হাইলি এডুকেটেড হচ্ছে, ছেলে হোক কি মেয়ে, জাস্ট মেয়ে না, ছেলে হোক কি মেয়ে, তাদের ইচ্ছাটা কি? নিজে স্বাবলম্বী হওয়া, নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া, মানে একটা মানে কি বলা যায় স্বাবলম্বী মানুষ হিসেবে জীবন ধারণ করা, স্বাবলম্বী মানুষ হিসেবে থাকা, সেইটার জন্যই তো মানে এত পড়াশোনা বা এত কিছু এত কষ্ট করা, তাই না? যে নিজে পা দাঁড়ানো, নিজে ফ্যামিলিকে সাপোর্ট করবো, নিজের ফ্যামিলির জন্য একটা মানে কি বলা যায় একটা আর্নিং সোর্স হবো, এরকম ইয়া থেকেই তো যে দেখা যায় বা প্যাশনটাও কাজ করে সেখান থেকে, যে আমরা প্যাশনটাও তখন দেখা যায় আমাদের তৃপ্তির সে পর্যায়ে যখন আমরা নিজের বাবা মার জন্য, নিজের ফ্যামিলির জন্য কিছু করতে পারি, তখন দেখা যায় আমরা যে প্যাশনের পিছনে ছুটছি বা যে প্যাশনের জন্য আমরা কষ্ট করছি, সেই প্যাশনটা আরো বেশি সার্থক মনে হয়, তাই না? সো এই ওয়েলথ অ্যান্ড এডুকেশন কিন্তু এটাই ইনফ্লুয়েন্স করে, যে আপনার টাকা আছে, আপনার এডুকেশন আছে, সেই জিনিসটা আপনি কিতে ইনফ্লুয়েন্স করবে, নিজের প্রতি স্বাবলম্বী হইতে, অন্যকে সাপোর্ট করতে, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে, নিজের সারাউন্ডিংসকে সাপোর্ট করতে, এবং দেখা যায় এই জন্য এই যে নিজেকে বিল্ড করার যে ব্যাপারটা, নিজেকে আরো বেশি এনরিচ করা, দেখা যায় যে ফ্যামিলিকে সাপোর্ট করা যেমন একটা থাকে, তেমনই একটা মানে ইয়া জন্মায়, যে মাইন্ডসেট জন্মায়, যে নিজেকেও আরো বেশি সুপ্রতিষ্ঠিত করা, আরো বেশি জ্ঞানী করা, আরো বেশি মানে কি বলা যায় এডুকেটেড করা, ঠিক আছে, নিজের যোগ্যতাকে আরো বেশি বাড়িয়ে তোলা। সো ইট ক্রিয়েটস এ মাইন্ডসেট অফ বিইং হাইলি এডুকেটেড অ্যান্ড ওয়েল এস্টাবলিশড বিফোর গেটিং ম্যারিড। এবং দেখা যায় বিয়ে হয়ে গেলে এই জিনিসটা করা টাফ হয়ে যায়। বিয়ের আগে ব্যাচেলর লাইফে নিজের প্রোগ্রেসমেন্ট যত বেশি করা সম্ভব, আফটার ম্যারেজ কিন্তু জিনিসটা খুব কমে যায়। দ্যাটস ওয়াই দেখা যায় যে এই জিনিসটা মানে কাজ করে বিফোর গেটিং ম্যারিড, যার ফলে উইচ রেজাল্টস ইন ম্যারিজ অ্যাট এ লেটার এজ। এই জিনিসটাকে আপনি জাস্ট গুছায় লিখে দিন, ঠিক আছে? এখানে কিন্তু মার্ক আপনার কাটার কোনো স্কোপ না, আপনাকে যে জিনিসটা আপনি রিলেভেন্ট অ্যান্সারটা একটা মানে মডারেট অ্যামাউন্টের লেখার মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরতেছেন, গ্রামাটিক্যাল সব ঠিক আছে, কথাবার্তা ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, আপনার মার্ক কাটার কোনো স্কোপ না, আপনাকে ইজিলি মার্ক দিয়ে দিবে। Which factors influence a girl's marriage? আচ্ছা, এইটা তো আপনাকে জাস্ট ফ্যাক্টর জানতে চাইছে, আপনি এখানে কি ফ্যাক্টরস বলবেন?
আপনি জাস্ট নর্মালি কয়েকটা যেগুলো ফ্যাক্টর আছে ওগুলো বলতে পারেন। যদি এরকম এইরকম কয়েকটা কোশ্চেন যদি একটু বড় নাও হয়, চারটার মধ্যে একটা ছোট হয় স্যার, অত মানে কি বলছে অত এমফাসাইজ করে ওইটার কারণে মার্ক কাটবে না। যে সেভারাল ফ্যাক্টরস লাইক ওয়েলথ এডুকেশন, ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স, সোশ্যাল অ্যাওয়ারনেস এটসেট্রা ইনফ্লুয়েন্স এ গার্লস ম্যারেজ। এইগুলোর কারণে দেখা যাচ্ছে একটা গার্লস ম্যারেজ বা ম্যারেজ টাইমটা অ্যাকচুয়ালি আর্লি ম্যারেজ হচ্ছে না লেট ম্যারেজ হচ্ছে, এই জিনিসটা এই কয়েকটা সেভারাল ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করতেছে। সো এই হচ্ছে কোশ্চেন অ্যান্সার ব্যাপারটা। এগুলো সবগুলো বোর্ড কোশ্চেন ছিল, অ্যান্সারটা আমি নিজে লিখে আনছি, এগুলো সব আমার নিজের লেখা অ্যান্সার। সো আমি এভাবেই দেখা দিলাম যে একদম যে এক্স্যাক্টলি এমন লিখতে পারবো না, বা আমি জাস্ট আপনাকে কনসেপ্ট দেওয়ার জন্য যে এরকম যখন প্যাসেজ আসবে আপনি কিভাবে কনসেপ্টটা লিখবেন। এখন পরেরটা যাওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস একটু বলতে চাই, যে যে জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন, এই জিনিসটা আমি আগামীতে পড়াবো তবু বলবো। এই প্যাসেজটা যদি আপনাকে দিয়ে বলে সামারি করো, সামারি কিভাবে করো? আপনি সেন্টেন্সের কয়েকটা অংশ, আপনি পুরো প্যাসেজটাকে কয়েকটা অংশে ভাগ করবেন, 3টা থেকে 4টা অংশে। তখন আপনি দেখবেন যে কনস্টিটিউয়েন্ট নেশনস, কোর রিসোর্স ফর ন্যাশনাল গ্রোথ, পিরিয়ডের কথা বলা হয়েছে। আচ্ছা, তারপর যে কিরকম পিরিয়ড, ট্রানজিশন পিরিয়ড অ্যাকর্ডিং টু দ্য WHO, অ্যাডোলেন্স পিরিয়ড আছে, অ্যাডোলেন্স নিয়ে কথাবার্তা চলতেছে। এখন এই বাংলাদেশ পর্যন্ত আসার আগে পর্যন্ত অ্যাডোলেন্সের কথাবার্তা চলতেছে, যে অ্যাডোলেন্স জিনিসটা কি বা এটা সম্পর্কে কে কি বলে। এই WHO এর রেফারেন্স দেওয়া লাগবে না, আপনি উপরে যেটা আছে সেই পুরাটাকে আপনি একটা লাইনে আনলেন, ঠিক আছে? উপরে যেটুকু আছে সেটুকুকে আপনি এক লাইনে জাস্ট সামারি করলেন, এই পুরাটাকে আপনি একটা লাইনে লিখলেন যে adolescents are an asset for a nation because it forms a nation's core resource for national development, and it is national development. তারপর আপনি বললেন যে it is a period of life, ইট ইজ এ ট্রানজিশনিং পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। জাস্ট আপনি এটুকু লিখে দিলেন, এখান থেকে খুব বেশি আপনি আর লিখলেন না। উইচ চেঞ্জেস দ্য বিহেভিয়ার অ্যান্ড লাইফস্টাইল, এটুকু অ্যাড করে দিলেন। মোটামুটি আপনি এখানে 1-2 লাইনে সামারি করে দিলেন। এরপর আপনি কি লিখবেন? দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস নিয়ে এখানে বলা আছে। তারপর হচ্ছে অ্যাডোলেসেন্সের পরিমাণটা এবং তাদের ম্যারেজ নিয়ে এখানে কথাবার্তা আছে, ঠিক আছে? সো এই জায়গাটাকে আপনি আরো 2-3 লাইনে ছোটখাটো করে বলেন। সো আপনি যখন সামারি বলবেন এরকম ভাবে আপনি জাস্ট কয়েকটা পয়েন্টে ভাগ করে নেবেন, কয়েকটা পয়েন্টে ভাগ করে নিয়ে এরকম ধরেন 3টা পয়েন্ট আপনি ভাগ করে নিয়ে 3টা পয়েন্টকে ছোট ছোট করে 1-2 লাইনে এনে সে 1-2 লাইনে লিখে ফেলবেন। সামারি সবসময় যে প্যাসেজ আপনাকে দেওয়া থাকবে সেই প্যাসেজে 1/3 1/3 হবে। ওকে, আমি মানে সামারি নিয়ে আলাদাভাবে যদিও দেখাবো, তবু আমি এখানে আলাদাভাবে আরেকটু বলে নিলাম যে যদি আপনাকে সেম প্যাসেজটা দিয়ে সামারি করতে বলে আপনি কিভাবে সামারিটা করবেন। কিছু অংশে মানে কনসেপ্ট ওয়াইজ যেগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা হয়েছে সেই কনসেপ্ট ওয়াইজ প্যাসেজটাকে ভাগ ভাগ করে প্রতিটা কনসেপ্টকে আপনি ছোট ছোট করে সামারাইজ করে সবগুলোকে একসাথে একটা প্যাসেজে লিখে দিবেন, আপনার সামারি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। এখানে একটু ছোট করে দেখা গেলাম। তো কোশ্চেন অ্যান্সার শেষ। এইবার আসা যাক, read the following text and make a flow chart showing the iconic image of Nelson Mandela. নেলসন ম্যান্ডেলা যে আইকনিক ইমেজগুলো আছে সেইগুলো নিয়ে আমাদের একটা মানে ফ্লো চার্ট করতে হবে। তো ফ্লো চার্টটা যদি আমি দেখি, 1 is done for you। আচ্ছা, ফ্লো চার্ট এখানে শুরুতে বলা আছে অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, এটা আমাদের বলা ছিল, ঠিক আছে? অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। সো অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি এটাই যে এখানে আছে, অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, এটা হচ্ছে তার একটা আইকনিক ইমেজ। সো আইকনিক ইমেজ কি, যে ইমেজটা দেখলে বা তার যে কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন যে এটা নেলসন ম্যান্ডেলার জন্য স্পেশালি বা আইকনিক্যালি তাকে রিপ্রেজেন্ট করতেছে, তার জন্য হচ্ছে এই নামটা বা এই ইমেজটা তার সাথে যায়, সেরকম কথাবার্তাগুলোকে তুলে আনতে হবে। Nelson Mandela played a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression from AIDS. আচ্ছা, he formally left the public place, এই সেই গেল, but he remained one of the he formally left public life in June 2004 before his 86th birthday, ওই সময় তার 86th birthday চলে, but he remained one of the world's most revered public figures. আচ্ছা, one of the world's most revered public figures, তো এই যে one of the world's most revered public figures, revered মানে renowned, so revered বা most famous public একজন ফিগার হইতে পারছেন, একজন পাবলিক ফিগার হইতে পারছেন, এটা কিন্তু নেলসন ম্যান্ডেলার একটা আইকনিক ইমেজ। সো ফ্লো চার্টে এই জিনিসটা আমি ইনক্লুড করবো। আমি দেখতেছি যে কি কি ইনক্লুড করার মতো আছে, আমাকে একটা দিচ্ছে, আমার আরো 5টা গ্যাপ দিবে, 5টা গ্যাপ আমার খুঁজতে হবে, একটা গ্যাপ ফিল আপ। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনএভারিং মেসেজ অফ freedom, respect and human rights. আচ্ছা, the years Mandela spent behind bars make him the world's most celebrated political prisoner. আচ্ছা,
পলিটিক্যাল প্রিজনার। আমি এখানে আরেকটা বললাম যে নেলসন ম্যান্ডেলার সাথে আরেকটা আইকনিক ইমেজ যেটা যায় সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। ওকে, আমাকে যদি আইকনিক ইমেজ খুঁজে বের করতে হচ্ছে যেটা আমার বুঝতে পারি, আমি সেগুলো খুঁজে খুঁজে অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, এটা তার সাথে যায় ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, এটা যায় ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনারটাও তার আইকনিক ইমেজ হিসেবে যায়। এরকম তার নাম হিসেবে, তার নামের সাথে যায় এরকম বৈশিষ্ট্যমূলক কি কি আছে আমি পেতে পারি। এইখানের সাথে অ্যান্ড দিয়ে একটা যুক্ত করেছে এ লিডার অফ মিথিক স্টেচার। The a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people for beyond his country's borders. তো এখানে হচ্ছে কি এই যে বিভিন্ন ব্ল্যাক সাউথ আফ্রিকানস যারা আছে, মানে ব্ল্যাক ডমিনেশনের জন্য তিনি রেসিজমের জন্য করছিলেন, এত সংগ্রাম করছিলেন যে এত রেসিজম হয় বা এত বর্ণ বৈষম্য হয়, বর্ণ বৈষম্যটাকে যেন দূর করা যায়, সেই জন্য তিনি এত কষ্ট করছিলেন। তো এটার জন্য তিনি একজন হচ্ছে লিডার অফ মিথিক স্ট্যাচার। ঠিক আছে, সো আমি এখানে 3টা গ্যাপ ফিল আপ করে ফেলছি। ওকে, এই গেল ওনার সাথে নামের সাথে যায় এরকম। আর কি আছে, চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন রিভেনা ট্রায়াল, হিজ স্টেটমেন্টস ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। এবার তিনি হচ্ছে তার পলিটিক্যাল টেস্টিমনি এখানে বলা হয়েছে যে ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ফট অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন অ্যান্ড আই হ্যাভ ফট অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন। মানে শ্বেতাঙ্গদের উপর যে নির্যাতন হয় তিনি সেটার জন্য যেমন সংগ্রাম করেছেন, কৃষ্ণাঙ্গদের উপর যে নির্যাতনটা হয় বা তাদের যে বৈষম্যটা হয় তিনি সেটার জন্য সংগ্রাম করেছেন। তো তার আইকনিক ইমেজের সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে ফট অ্যাগেনস্ট ডমিনেশন। সো ফট অ্যাগেনস্ট ডমিনেশন আমি এখানে হোয়াইট আর ব্ল্যাক দুটোই উল্লেখ করে দিতে পারি, ফট অ্যাগেনস্ট ডমিনেশন বলতে পারি, ফট অ্যাগেনস্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডমিনেশন আমি বলতে পারি। ওকে, এই একটা জিনিস গেল তার আইকনিক ইমেজের সাথে, যে এই আইকনিক ইমেজটা মানে একদম নেলসন ম্যান্ডেলাকে রিপ্রেজেন্ট করে বা নেলসন ম্যান্ডেলাকে আইকনিক্যালি এটা তার সাথেই যায়। ঠিক আছে, I have cherished the ideal of a democratic society in which all persons live together in harmony with equal opportunities, he told the court. আচ্ছা, তো এইখানে হচ্ছে তিনি কি করতেন, তিনি একটা আইডিয়া মনে লালন করতেন যে চেরিশ দ্য আইডিয়া অফ এ ডেমোক্রেটিক সোসাইটি। তো এই জিনিসটা আমি নিতে পারি। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা নেওয়া যায় যে আইডিয়া অফ এ ডেমোক্রেটিক সোসাইটি এটা তার ছিল যে তিনি একটা গণতান্ত্রিক সমাজ যেমন হতে পারে বা একটা সবার সমান অধিকার থাকে এরকম একটা সমাজ যেমন হতে পারে, সেই সমাজের ধারণা, সেই সমাজের আইডিয়াটা তিনি তার মনে লালন করতেন যে সবাই সমান অধিকার পাবে। সো এটাও আইকনিক্যালি ম্যান্ডেলাকে রিপ্রেজেন্ট করতেছে। সো এটাও আমার হচ্ছে একটা অ্যান্সারের মধ্যে হইতে পারে। আর কিছু হইতে পারে, ইন উইচ অল পার্সনস লিভ টুগেদার, হি টোল্ড দ্য কোর্ট, দ্য ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। আচ্ছা, পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, এই জিনিসটা ম্যান্ডেলার সাথে যায় যে লর্ডেড বাই পিপল ফর হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, এটাও যায়, এটা আপনি বলতে পারেন। কিন্তু এখানে যেহেতু আমার এই জিনিসটা অলরেডি 1 2 3 4 5 6 7 মানে এই একটা তো করে দেওয়া আছে, বাকি আছে 6টা, আমার লাগবে 5টা, আমার হয়ে গেছে 6টা। সো আমি এখান থেকে যে কোনো 5টা দিলাম হয়ে যাবে। আমি শুরু 5টা দিয়ে দিলাম, এই 1 2 3 4 5, এই 5টা দিয়ে আমি ফ্লো চার্টটা ফিল আপ করে ফেললাম। ঠিক আছে, আমি প্যাসেজ থেকে মানে ফ্লো চার্ট আমার কাছে কি কি চাইছে আমি সেটা ফিল আপ করে ফেলবো, এবং এইগুলোর জন্য একদম ইনফরমেশনগুলো আমি ডিরেক্ট এখান থেকে তুলে দিব। ঠিক আছে, এখান থেকে বেশি চেঞ্জ করা দরকার নেই, একদম যেটুকু ন্যূনতম চেঞ্জ না করলেই না, সেইটুকু ন্যূনতম চেঞ্জ করে আমি জাস্ট মানে এখানে যা আছে অ্যাজ ইট ইজ তুলে দেওয়ার চেষ্টা করবো ফ্লো চার্টে। বাট ফ্লো চার্টে তোলার ক্ষেত্রে কি জিনিস আমাকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ফ্লো চার্টটা এখানে আছে, যে সেম জিনিসগুলো আমি এখানে ফ্লো চার্ট আকারে লিখে আছে, এই যে লিখে আছে এই জিনিসটা কি কি করতে হবে, এভরি গ্যাপ উইল বি ইন দ্য সেম ফরম্যাট। এই ফ্লো চার্ট রাইটিং ট্রিক্সটা বলবো খুবই খুবই ইম্পর্টেন্ট। এভরি গ্যাপ উইল বি ইন সেম ফরম্যাট। এখন দেখেন মানে আপনার একটা ফ্লো চার্ট আপনার বলা আছে হচ্ছে কি বলে স্ট্রাগলিং, ঠিক আছে, আপনার বলা আছে স্ট্রাগলিং, আপনি নিচেরটা দিলেন সাফার্ড, এই যে আপনি সাফার্ড দিলেন না, এখানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আছে, কিন্তু আপনি এখানে ভার্বের পাস্ট বসায় দিয়েছেন, এই যে আপনাকে সেম ফরম্যাট মেনটেন করেনি, কারণ আপনার এটা কেটে দিবে। এবং ফ্লো চার্টের ক্ষেত্রে নর্মালি হয় কি, কিছু কিছু কলেজ বা কিছু কিছু টিচার এমন করেন যে যখন ফ্লো চার্টের মাঝখানে একটা জায়গা ভুল হয় উনি ওখান থেকে নিচ পর্যন্ত পুরোটা কেটে দেন। আমি জানি না কেন অনেক ক্ষেত্রে জিনিসটা করে, কিন্তু আবার কিছু কিছু জায়গায় হচ্ছে ঠিক আপনার যেটা যেটা ভুল যাবে সেটা সেটা কাটে। সো আমি বলবো সেফ থাকার অপশন হচ্ছে এখানে মানে ফরম্যাটটা সেম রাখা। যদি সবগুলা বাই দিয়ে শুরু হয়, যে প্রথমে বাই ট্রেন, এরপর ধরলেন আপনি লিখলেন বাই বাস, এরপর লিখলেন অন ফুট, কারণ বাই ফুট হয় না, অন ফুট লিখলেন। সো এরকম ভাবে আপনাকে জাস্ট মানে এইরকম ভাবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে যেন সেন্টেন্সের ইয়া ঠিক থাকে। তারপর আপনার দিলে ভার্ব প্লাস আইএনজি, প্রথমে দিল হচ্ছে ইউজিং পেন, তারপর দিলেন আপনি হচ্ছে রাইটিং অন দ্য পেপার,
তারপর দিলেন থিঙ্কিং প্লট। সাপোজ আপনাকে একটা রাইটার দিয়ে যদি দেয়, তখন কিন্তু আপনার ফ্লোচার্টটা এমন হবে যে ইউজিং পেন, রাইটিং অন দ্য পেপার, থিঙ্কিং প্লটস। তো এখানে দেখেন আমি কিন্তু সবগুলো ভার্ব প্লাস আইএনজি ইউজ করতেছি। এই যে ফরম্যাটটা যে আপনি ঠিক রেখে আগাইতেছে না, এই ফরম্যাটটা এভাবে ঠিক রেখে, মানে শুরুটা যে ফরম্যাটে থাকে আপনাকে সেই ফরম্যাটে আগাইতে হবে। শুরুটা ধরেন আপনার আছে অ্যাডজেক্টিভ, একদম শুরুতে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আপনার পরে যেগুলো যাবে সব অ্যাডজেক্টিভ যাবে, পরে যেগুলো আপনি লিখবেন সবগুলো অ্যাডজেক্টিভ আকারে লিখতে হবে, ঠিক আছে? ভিতরে কোনো নাউন বা ভার্ব ঢোকায় দেওয়া যাবে না। যদি উপরে নাউন থাকে নিচে আপনার নাউন গুলাই যাবে, যদি উপরে অ্যাডজেক্টিভ থাকে নিচ থেকে আপনার অ্যাডজেক্টিভ গুলাই ওই ফ্লো চার্টের মধ্যে ওগুলাই মেনটেন হবে। ফরম্যাটটা সেম থাকবে, এভরি গ্যাপ উইল বি ইন দ্য সেম ফরম্যাট। আমি যে একটু আগে প্যাসেজ ফিল আপ করছি ওখানে দেখেন যা যা ছিল, অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, লিডার অফ মিথিক্যাল স্ট্রাকচার, সবই কিন্তু তার মানে গুণ বর্ণনা করতেছে, তার ইমেজ বর্ণনা করতেছে, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু তার বৈশিষ্ট্য বা গুণ বর্ণনাত্মক, এগুলো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা সেভাবে মেনটেন করেছে, কোনোটাই কোনো ভার্ব নাই, ঠিক আছে? এবং একটা জিনিস যেটা ডোন্ট রাইট সেন্টেন্স, এগুলো একটা কিন্তু নিজেরা সেন্টেন্স না, ইউজ ফ্রেজ অর এই যে ভার্ব প্লাস বি, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, অথবা বি প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, অথবা হ্যাভ প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এর অর্থ হচ্ছে আপনি লিখলেন বিইং হার্ড ওয়ার্কার, প্রথমে লিখলেন বিইং হার্ড ওয়ার্কার, তারপর লিখলেন বিইং কনসিস্টেন্ট, তারপর লিখলেন বিইং সাকসেসফুল, তারপর লিখলেন বিইং সাকসেসফুল, ঠিক আছে? বিইং সাকসেসফুল। তো এই যে বিইং দিয়ে আপনি সবচেয়ে কন্টিনিউ করতেছেন, বিইং বি প্লাস আইএনজি প্লাস একটা এক্সটেনশন, এরকম ভাবে আপনি দিলেন যে হ্যাভিং এইটা, হ্যাভিং ওইটা, ঠিক আছে? হ্যাভিং ডান দিস। তো এরকম ভাবে আপনি যখন কন্টিনিউ করতেছেন তখন কি হবে, এই যে একটা মানে সেম টাইপের একটা সিমিলারিটি, সেম ফরম্যাট মেনটেন হবে, ঠিক আছে? তো এরকম ভাবে একটা মানে যাই করতে চান একটা রেলেভেন্স যেন মেনটেন হয়। একবার একটা সেন্টেন্স লিখলেন, আবার ভার্ব লিখলেন, আবার একটা আইএনজি দিয়ে কিছু লিখলেন, আবার একটা বাক্য লিখে দিলেন, এরকম ভাবে যেন না হয়। যেটা যেটা আপনাকে জানতে চাইছে আপনি একটু বুঝে বুঝে সলভ করলেন। তারপর এগুলো হচ্ছে মানে আমি ভিতরে কি লিখবো, ঠিক আছে? সবগুলা সেম টাইপের একটা জিনিস লিখবো এবং এমন ভাবে লিখবো যেন জিনিসটার মধ্যে একটা সিমিলারিটি মেনটেন হয়। আমাকে কোয়েশ্চেন করতে হচ্ছে দ্য আইকনিক ইমেজ অফ ফ্লোচার্ট শোয়িং দ্য আইকনিক ইমেজ অফ নেলসন ম্যান্ডেলা। তো আইকনিক ইমেজ, তো তার একটা ইমেজ যখন আমি প্রকাশ করবো সেই ইমেজটা তো হবে যে তার মানে তার ভালো গুণগুলা, ঠিক আছে? তার আইকনিক যেসব তার এমন ভালো গুণ বা এমন কিছু আইকনিক ব্যাপার স্যাপার যেটা শুনলে বোঝা যাবে যে হ্যাঁ এটা ম্যান্ডেলার সাথে যায়, সেরকম জিনিসগুলো আমি যখন লিখবো। আমি শুরুতে আমাকে দেওয়া আছে অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি মানে কি, এই জিনিসটা কি বুঝাইতেছে, তার একটা বৈশিষ্ট্য বুঝাইতেছে বা তাকে তার একটা ইমেজ বুঝাইতেছে। এরকম ভাবে এইখানে যেভাবে লেখা আছে সেইভাবে আমি ইমেজগুলো লেখার চেষ্টা করবো, যে অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, আমি তারপরে লিখলাম ওয়ান অফ দ্য মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স। আমি যদি লিখতাম হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, সেন্টেন্স হয়ে যেত, ভুল হয়ে যেত। আমি যদি লিখতাম যে কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট পাবলিক ফিগার্স, তখন দেখা যেত এটা প্যাসিভ হয়ে যেত। কিন্তু প্যাসিভের আগে আমি জাস্ট এখানে নর্মালি বলা আছে অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, আমি সেভাবে বললাম যে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, ওকে, লিডার অফ মিথিক স্ট্রাকচার, ঠিক আছে? জাস্ট আমি অ্যাডজেক্টিভের মতো করে তার নামগুলো বলে গেলাম, তার ইমেজগুলো বলে গেলাম। এইগুলো হচ্ছে জাস্ট ভিতরের লেখার ব্যাপারটা। এখন ভিতরে লিখবেন কিভাবে এটা তো গেল একটা ব্যাপার, কিন্তু সাজাবেন কিভাবে সেটা হচ্ছে রাইট ভার্টিক্যালি অ্যান্ড ইন ইভেন সাইজ বক্সেস। মানে এই যে আপনি প্রতিটা লেখাকে এরকম বক্স আকারে লিখবেন, বক্সগুলোকে চেষ্টা করবেন সেম শেপে রাখার এবং এরকম বক্স করে উপর থেকে নিচে ভার্টিক্যালি লিখবেন। পাশাপাশি লিখতে যাবেন না, বইয়ে দেখবেন টেস্ট পেপারগুলো পাশাপাশি লেখা, কিন্তু ওইভাবে পাশাপাশি ভুলেও লিখবেন না। মার্ক মানে স্যার অলরেডি ফ্লোচার্ট দেখে স্যার মেজাজ খারাপ হয়ে যাবে। এভাবে সুন্দর করে একটা পেজ নিয়ে লিখবেন, কাগজ তো শর্ট করবেন না ইনশাল্লাহ। বোর্ড কোশ্চেনে আপনি জায়গা নিয়ে সুন্দর করে পুরো উপর থেকে নিচ পর্যন্ত এরকম ফ্লোচার্টটা লিখলেন, লাগে অর্ধেক পেজ পর্যন্ত গেল, ওই পেজটা আপনি বাকি থেকে পরের পেজ থেকে অ্যান্সার করা শুরু করলেন। এবং বক্স দেওয়াটা মাস্ট, বক্স দেওয়া মাস্ট, কারণ নো বক্স নো মার্কস, নো বক্স নো মার্কস। এই লাইনটা খেয়াল রাখেন। মেইনটেইন দ্য সিকোয়েন্স। আপনি দেখেন এ লিডার অফ মিথিক স্ট্রাকচার কিন্তু সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার পর আসছে প্যাসেজে, আপনি কিন্তু তাই এই জিনিসটাকে আগে পরে করতে হবে না। প্যাসেজের যে সিকোয়েন্স প্যাকেজ বলে, প্যাসেজের মধ্যে যে ধারাবাহিকতায় জিনিসগুলো বর্ণনা করা হয়েছে আপনাকে ফ্লোচার্টে সেই ধারাবাহিকতায় যেতে হবে। ধরেন আপনি 3 নম্বর একটা জিনিস লেখার পর দেখলেন যে আচ্ছা এই টুয়ার্ডসের মাঝখানে তো আমি আরো একটা পয়েন্ট পাইছি, ওইটাকে আমি 4 লিখবো না। এই জন্য ফ্লোচার্টের ক্ষেত্রে করবেন কি, যে আমি যেটা করলাম আগে আন্ডারলাইন করে নিলাম, আমি আগে আন্ডারলাইন করে নিয়েছি যে কোথায় কোথায় কি আছে না আছে, মাঝখানে আরো কিছু আছে কিনা, মাঝখানে আরো কিছু নাই, তাই আমি সরাসরি এইবার অ্যান্সার লিখতে চলে গেছি। আপনি আগে পেন্সিল দিয়ে মার্ক আউট করবেন যে কোনটা কোনটা ফ্লো চার্টের জন্য অ্যান্সার হিসেবে বসতে পারে। তখন দেখবেন আমি প্রথমবার দেখাবো, যখন আপনি দ্বিতীয়বার দেখতে যাবেন তখন দেখবেন যে আরো কিছু মাঝখানে দিয়ে একটা ওয়ার্ড আপনার মনে হইতেছে বসার মতো। ওই রকম ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্স উল্টাপাল্টা করা যাবে না, সিকোয়েন্সটা ঠিকঠাক রেখে করতে হবে।
আর একটা হচ্ছে নেভার ওভাররাইট ইন দ্য ফ্লো চার্ট। ফ্লো চার্টের ভিতর কাটাকাটি, ওভাররাইটিং, দাগাদাগি এগুলো কিছু করে না, সব আগে থেকে স্ক্রিপ্ট রেডি করে মানে সব আগে থেকে কি লিখবেন না লিখবেন এটা আপনি প্যাসেজে দাগাইলেন বা সাজা রাখলেন মনে মনে, তারপর আস্তে ধীরে সুন্দর মতো ক্লিন একটা ফ্লো চার্ট লিখবেন। যদি কাটাকাটিও মনে করেন হয়ে যায়, জাস্ট ছোট্ট কাটাকাটি একটানে কেটে পাশে দিয়ে লিখে দেন, ওইটার ঘষা মাজা করা কোনো দরকার নেই। ফ্লো চার্টের ক্ষেত্রে প্রেজেন্টেশন আর ভিতরে ছোট ছোট লেখাগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, লেখাগুলো ফোকাস দিবেন, আর ছোট ছোট ক্ষেত্রে মানে কি বলা যায়, এই ওরিয়েন্টেশনটা যেন সুন্দর হয় সেটা আপনি খেয়াল রাখবেন। ঠিক আছে, ফ্লো চার্টের ব্যাপারে এই ছিল কথাবার্তা। ইনফো ট্রান্সফারটা এবার দেখাই। ইনফো ট্রান্সফারের ক্ষেত্রে হচ্ছে আপনার একটা প্যাসেজ দেওয়া আছে, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট, আমাদের মানি প্যাসটা দেওয়া আছে এবং এখানে কি ইনফরমেশন আমাদের দিতে হবে। আগে এই প্যাসেজ রিডিং দরকার, আগে দেখি আমাদের ইনফরমেশন চাইছে কি। উই, আচ্ছা আমাদের হু বা হোয়াট, অ্যাক্টিভিটি কি, কবে কি, কখন, আর কি জিনিসটা কি, কেন কিভাবে। উই স্পেন্ড মানি এভরিডে, হাউ বা ওয়াই, কেন বা কি জন্য, কিভাবে করি বা কেন করি। উই স্পেন্ড মানি এভরিডে, এটার কেন করি বা কি জন্য করি। হাউ বা ওয়াই যদি অ্যান্সার চাই, হাউ মানে হচ্ছে কিভাবে, ওয়াই মানে কেন। সো উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, উই বাই ফুডস, ক্লথেস অ্যান্ড এভরিডে এসেনশিয়ালস, pay for different service, entertain people, travel to places, help others in need of investment. In fact, spending is a part of our life. And আপনি কি এতগুলো লিখবেন? আপনি লিখবেন যে buy every day, আপনি লিখবেন যে buy everyday essentials and pay for different services, pay for different necessary services। ঠিক আছে, আপনি এখানে লিখবেন we spend money every day, how বা why, তো why লিখলেন যে for buying everyday essentials, everyday essentials and paying for paying for হচ্ছে necessary services, necessary services, necessary services। আপনি হাউ বা ওয়াই, ওয়াই এর উত্তরটা দিলেন। ঠিক আছে, এই গেল একটা। এরপরের লাইনটা দেখি, স্পেন্ডিং মেক্স আওয়ার লাইফ ড্যাশ ইন এ কম্পালসিভ ওয়ে। আচ্ছা, ইন এ কম্পালসিভ ওয়ে, এটা তো এখানে বসছে স্পেন্ডিং মেক্স আওয়ার লাইফ, কি করে তারা আমাদের লাইফটাকে কি করে, অ্যাক্টিভিটি জানতে চাইছে যে স্পেন্ডিং এর মাধ্যমে আমাদের লাইফে কোন অ্যাক্টিভিটিটা ঘটে। সো স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড ওয়াই উই স্পেন্ড। আচ্ছা, so when we spend money on things we need and within our limit, it is good. When it becomes a compulsive behavior, it makes life stressful. আচ্ছা, compulsive মানে হচ্ছে আমাদের একটা মানে আপনার খরচ করাটা কম্পালসারি হয়ে গেছে, আপনার কিছু টাকা হাতে আসলে আপনার খরচ করতে মন চায়, এরকম একটা অবস্থা। ওই অবস্থা আপনার লাইফ স্ট্রেসফুল হয়ে যাবে, আপনার হাতে টাকা থাকতেছে না, টাকা আসলেই খরচ হয়ে যেতেছে, আপনার অভ্যাসটা এমন হয়ে গেছে টাকা আসলে আপনার হাতে টাকা থাকে না, কেমন কেমন জানি খরচ হয়ে যায়, এটা লাইফকে স্ট্রেসফুল করে দেবে। সো when it becomes a compulsive behavior, it makes life stressful. আপনাকে যখন কোশ্চেনটা করছে, আপনাকে কি বলছে, স্পেন্ডিং মেক্স ইওর লাইফ হ্যাপি হবে না আনহ্যাপি হবে। সো আপনি বলতেছেন যে ইন আ কম্পালসিভ ওয়ে, এখানে যখন কম্পালসিভ এটা বলে দিচ্ছে যে যখন কম্পালসারিলি আপনি স্পেন্ডিং করতেছেন, তখন এটা আমাদের লাইফটাকে স্ট্রেসফুল করে তুলবে। এই জিনিসটা হ্যাপি আনহ্যাপি না, এই জিনিসটা হবে স্ট্রেসফুল। আবার হচ্ছে আওয়ার লাইফ ইজ মেড হ্যাপি, আওয়ার লাইফ হবে, এটা আওয়ার লাইফ না, আওয়ার লাইফ হবে, আওয়ার লাইফ ইজ মেড হ্যাপি। কিভাবে হবে, কিসের মাধ্যমে, স্পেন্ডিং মানির মাধ্যমে। কিভাবে হবে, আওয়ার লাইফ ইজ মেড হ্যাপি স্পেন্ডিং মানি, এটা হচ্ছে মানে বুঝে শুনে খরচ করা। ঠিক আছে, কেয়ারফুলি হতে পারে, 3 নম্বরটা কেয়ারফুলি হতে পারে। তবু আমি দেখি এখানে কি হতে পারে, আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিন হ্যাজ সাম ভ্যালু ফর ওয়ান থিং। আচ্ছা, তো ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস, পিপল হু ওভারস্পেন্ড আর নেভার স্যাটিসফাইড, দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস। এখানে হচ্ছে যারা আননেসেসারি স্পেন্ডিং করে তাদের নিয়ে বলা হয়েছে। ওকে, সো আমি এখানে বলতে পারি স্পেন্ড মানি অন থিংস দ্যাট উই নিড অ্যান্ড উইদিন আওয়ার লিমিট। তো আমরা আওয়ার লাইফ ইজ মেড হ্যাপি স্পেন্ডিং মানি, আমি লিখতে পারি উইদিন আওয়ার লিমিট, উইদিন আওয়ার লিমিট। অথবা আমি আরেকটু সুন্দর করে যদি আমি লিখতে চাই, তাহলে আমি লিখতে পারি যে স্পেন্ডিং মানি প্রয়োজন মতো, তো সেটাকে আমি বলতে পারি যে একদম প্রয়োজন মতো ইংলিশে কি বলা যায়, নেসেসারিলি স্পেন্ডিং মানি ফর নেসেসারি রিজনস ওনলি, আমি সেটা লিখতে পারি ফর নেসেসারি রিজনস ওনলি বা ফর ইম্পর্টেন্ট রিজন ওনলি। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি। আর আননেসেসারি স্পেন্ডিং হ্যাভ সাম ড্যাশ ইফেক্ট সাম পিপল, তো আননেসেসারি স্পেন্ডিং এর উপর মানুষের কি রকম ইফেক্ট আছে, ব্যাড ইফেক্ট সাম পিপল। সো এখানে আমরা এটা বলতে পারি যে অন্য কিছু, এখানে লেখা আছে যে হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, আপনি ব্যাডটা এখানে বসা দিলেন। ঠিক আছে, হ্যাজ সাম ব্যাড ইফেক্টস অফ পিপল, চেষ্টা করবেন একটু বইয়ের ওয়ার্ডগুলোই বসানো। উইদিন আওয়ার লিমিটের সাথে এখানে আমি লিখতে পারি যে
ফর নেসেসারি রিজনস, বাট আমি মনে করি নেসেসারি রিজনসটা এখানে দরকার নেই, একটু বইয়ের যে ওয়ার্ডগুলো আছে বা প্যাসেজের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোই তুলে দিয়ে দেন। ফর নেসেসারি রিজন দিলেন, বা আপনি এখানে উইদিন আর লিমিটটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। এবার হচ্ছে ড্যাশ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ। ড্যাশ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, এখানে গ্রিডি পারসন হইতে পারে, কিন্তু বইয়ে আমাদের কি দেওয়া, প্যাসেজে কি দেওয়া, যে কারা নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ। তো এখানে দেখেন একটা সেন্টেন্সে বলেছে পিপল হু ওভার স্পেন্ড আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ। ওকে, পিপল হু ওভার স্পেন্ড আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ। সেন্টেন্স আপনাকে অলরেডি বানায় দেওয়া হয়েছে এবং এই জিনিসগুলোকে জাস্ট ইনফোগুলো আপনাকে চার্টে ট্রান্সফার করতে হবে, একটু বুঝে বুঝে জাস্ট ইনফোগুলো এখানে যেভাবে লেখা আছে সেইভাবে আপনি জাস্ট এখানে ট্রান্সফার করে দিবেন। ঠিক আছে, এখানে আপনি লিখতে পারেন যে পিপল হু ওভার স্পেন্ড, সরাসরি লিখে দেন পিপল হু ওভার স্পেন্ড, পিপল হু ওভার স্পেন্ড। সো আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন, কারণ এখানে দেখা যায় ইনস্ট্যান্টলি এতগুলা ফ্লোচার্ট বা এতগুলা ইনফো ট্রান্সফার তো স্পেসিফিক্যালি করানো যায় না। ইভেন এই যে জিনিসটা ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড ফ্লোচার্ট আপনি যদি প্র্যাকটিস করতে চান, আপনি দেখবেন একদম গত বছর আর আসছে একদম গত বছরের গুলা পাবেন আর একদম 19 সালের গুলা পাবেন। মাঝখানে 20, 21, 22 20 ব্যাচ তো অটোপাস ছিল, 21 ব্যাচ এবং 22 ব্যাচও বাংলা ইংলিশ পরীক্ষা হয়নি। ঠিক আছে, 23 ব্যাচ থেকে আমাদের বাংলা ইংলিশ পরীক্ষা শুরু হয়েছে। সো এখানে 3 বছরে ইনফরমেশন ট্রান্সফার এবং ফ্লো চার্টের বোর্ড কোশ্চেনের যথেষ্ট গ্যাপ ছিল। সো এই ক্ষেত্রে আমি বলবো বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করে স্বনামধন্য কলেজগুলোর নাম করা কলেজগুলো যে টেস্ট পেপার কোশ্চেনগুলো আছে, টেস্টের কোশ্চেনগুলো টেস্ট পেপার থেকে সলভ করে ফেলা, তাহলে মোটামুটি এখানে মানে কিভাবে জিনিসগুলো অ্যান্সার করতে হয় সেটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, এটা এমন কঠিন কিছু না, এগুলোর ক্ষেত্রে বইটাকেই ফলো করা বেটার। ক্রিয়েটিভ হওয়ার ক্ষেত্রে একমাত্র অ্যান্সারিং কোশ্চেন অ্যান্সারে ক্রিয়েটিভ হওয়াটা ভালো, এছাড়া অন্যান্য ক্ষেত্রে আমি বলবো ক্রিয়েটিভ হওয়াটা মানে অন্যান্য ক্ষেত্রে ক্রিয়েটিভ হচ্ছে বইকে বা প্যাসেজকে যেভাবে লেখা আছে প্যাসেজকে ফলো করাটাই হচ্ছে বেটার। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আজকের ক্লাসটা, যেটা আমাদের কি বলা যায়, যেটা হচ্ছে আমাদের মাঝে ইন্টারাপশনের কারণে আমরা ক্লাসটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি। তো ক্লাসটা এখানেই শেষ, তবে যাওয়ার আগে আমি প্যাসেজ একটা ছোট্ট করে সাজেশন দিয়ে যাবো। ঠিক আছে, যে আমাদের প্যাসেজ সাজেশনটা হচ্ছে যে আপনি আর কিছু পড়েন না পড়েন এই প্যাসেজগুলো খুব ভালো করে দেখে যান। সেটা হচ্ছে 7th মার্চ অফ স্পিচ অফ বঙ্গবন্ধু, নেলসন ম্যান্ডেলা, ফুড ট্রেন্ডস অ্যান্ড এটিকুয়েট, এটা ড্রিম পোয়েমস, ড্রিমের 2টা পোয়েমস আছে, একটা হচ্ছে ল্যাংটন হিয়াগেসের লেখা আর একটা হচ্ছে আমাদের ডিএইচ লরেন্সের লেখা। 2টা পোয়েমই পড়ে যাবেন, এই সামারির জন্য লাগবে, সামারির জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আর আই হ্যাভ এ ড্রিম, এটা হচ্ছে মার্টিন লুথার কিং এর, এটা হচ্ছে আমাদের এমসিকিউ তারপর কোশ্চেন অ্যান্সার, এটার জন্য আই হ্যাভ এ ড্রিমটা বলবো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্যাসেজটা একটু টাফ বেশি। সো এই প্যাসেজটা একটু দেখা যায় না, এই প্যাসেজটা থেকে যেন কোশ্চেন আসলে আপনারা অ্যান্সার করতে পারেন। অ্যাডোলেসেন্স, এটা কতটা ইম্পর্টেন্ট বলা বাকি রাখে না, 4বার বোর্ডে আসছে, 4বার একটা জিনিস যদি শুধু বোর্ডে আসে, আমি তো তাও শুধু মনে হয় কোশ্চেন অ্যান্সার ইয়ারটা আনছি, সামার হিসাব করলে আরো বেশি বার আসছে। অ্যাডোলেসেন্স এত মানে বিখ্যাত একটা জিনিস, তো এটা ভালো করে পড়ে রাখবেন। সাথে দেখবেন হচ্ছে শেখ কামাল, ব্রজেন দাস আর কাল সিন্দুর গার্লস, ওই যে ফুটবলের যে ইয়াটা প্যাসেজটা, এই তিনটা, ব্রজেন দাস সুইমিং এর আর শেখ কামাল তো জানেনি, তো এই কয়েকটা দেখবেন, দেখার মতো আছে। এ মাদার ইন ম্যানভিল, এটা যথেষ্ট হাই ভোল্টেজ একটা জিনিস, এইটা মানে খুব বিখ্যাত একটা গল্প তো, এবং এই গল্পটা রিসেন্টলি অ্যাড হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে এই গল্পটা থেকে আগে কোশ্চেন আসে না, কিন্তু রিসেন্টলি এই খাতে কোশ্চেন আসার সম্ভাবনা একটু বেশি। সো আমি বলবো এই মাদার ইন ম্যানভিলটা একটু দেখেন, এখান থেকে একটু ভালো করে পড়ে যান। আর আমেরিগো স্ট্রিট চাইল্ড, এটা তো পুরোনো একটা প্যাসেজ এবং এটা যথেষ্ট মানে এটা একটা পরিচিত প্যাসেজ। ঠিক আছে, মানে ফেমাস একটা প্যাসেজের মতো বলতে পারেন। ওকে, ইংলিশ ফার্স্ট যখন কোশ্চেন করে আমেরিকার প্যাসেজটা মোটামুটি পরিচিত একটা প্যাসেজ। সো এটা আপনি ভালো করে দেখে গেলেন, এখানে তেমন কিছু কঠিন নাইও। আর ইকো ট্যুরিজম, ফোক মিউজিক, এডুকেশন, এইখানে ভিতরে যেগুলো প্যাসেজগুলো আছে এগুলো আপনি মোটামুটি রিডিং দিয়ে মানে আপনার আনকমন ওয়ার্ড যেগুলোতে আপনার কাট খেতে পারে সেগুলো যেন আপনি জেনে যান। ঠিক আছে, এই প্যাসেজগুলো ফোকাস দিবেন। আর হলুদ যেগুলো দেখা দিয়েছি, এই ইম্পর্টেন্টগুলোর মধ্যে হলুদগুলো হচ্ছে আরো হাইলি ইম্পর্টেন্ট, এই প্যাসেজগুলো আপনাকে মাস্ট পড়তে হবে। আপনি প্যাসেজ পড়লে সবই রিডিং দিবেন, কিন্তু এইগুলো হচ্ছে একদম মাস্ট টু রিড। ঠিক আছে, মনে হতে পারে সবই আছে, কিন্তু না, সব কিন্তু নাই। আমি কিন্তু কল্পনা চাওলা আনিনি, আমি কিন্তু ভ্যালেন্টিনা টেরেস্কোভা আনিনি, তারপর আরো কিছু প্যাসেজ আছে ফুড ম্যানার্স নিয়ে, টেবল ম্যানার্স নিয়ে, আমি কিন্তু ওগুলা প্যাসেজ আনিনি, প্যাসেজ অনেক আছে, আমি সব আনিনি। ঠিক আছে, সো যেগুলো আমি আনছি এইগুলা আপনাকে অফকোর্স পড়তে হবে, যেগুলো আনিনি ওগুলো আপনি দেখলে ভালো, আর না দেখলে আর কি রিস্ক দেখা যায়, চেষ্টা করবেন ওগুলো সবও দেখার। সো আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই। এই যে যেহেতু ওই দিন মানে আবহাওয়াজনিত কারণে আমরা ফুল ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, তাই এই ক্লাসটা আমি পুরো আগে করে আপনাদের রেকর্ডেড করে দিয়ে দিলাম। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।